কি হয়েছিল ব্যাংকিং সেক্টরে? লুণ্ঠন করা হয়েছে, বেনামে লোন নেওয়া আছে। এই ক্ষেত্রে রাজসাক্ষী টাইপের কিছু এভিডেন্স পাওয়া যাবে। স্টোলেন অ্যাসেট রিকভারি, খাঁচার পাখি আমি ধরতে পারবো, বনের পাখি ধরা একটু কঠিন। কয়জন ডাইরেক্টর থাকতে পারবে? যেমন এখন আমরা মনে হয় 4 জন রাখতে পারি। হ্যাঁ, আমরা তো একটু কম অবশ্যই। আমাদের এখানে একটাও শক্তিশালী ব্যাংক নেই যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে পারে। BPN6 অনুযায়ী গ্রস রিজার্ভ আপনি কত দেখতে চাচ্ছেন? আমাদের গ্রস রিজার্ভটা 6 মাসের ইকুইভ্যালেন্ট হবে। রিজার্ভও বাড়তে দেখছি। এখন 30 বিলিয়নের মতো আছে, কেন 40 বিলিয়ন হবে না? অনেক নন ব্যাংক 15 থেকে 20টার মধ্যে এগুলোকে হয়তো লিকুইডেট করে দেওয়া হবে। ব্যবসায়ীদের হয়রানি করা আমি করছি না। ডিজিটাল ব্যাংক অগাস্ট মাসেই আমরা ইনভাইট করব নতুন অ্যাপ্লিকেশন। সবচেয়ে ওয়ার্স্ট থিং কি? আনইনটেন্ডেড শত্রু তৈরি হয়ে গেছে। সবচেয়ে সুখকর কি? যে দিস ইজ এ লাইফ টাইম অপরচুনিটি টু ব্রিং সাম চেঞ্জেস। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনাদের স্বাগত আমাদের ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। আজকে আমরা আছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের সাথে। আমরা আজকে কথা বলবো ব্যাংকিং সেক্টর নিয়ে। আপনারা জানেন যে গত 16 বছরে আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে যে ভয়াবহ রকমের করাপশনের মধ্য দিয়ে গিয়েছে। সবচাইতে বেশি করাপশন আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে হয়েছে। আমরা যদি ব্যাংকের কথা বলি, 1 ডজনের মতো ব্যাংক ডিপোজিটরের টাকা ফেরত না দেওয়ার মতো অবস্থায় চলে গেছে। নন ব্যাংক সংখ্যাটা তার চাইতেও বেশি। তো এই অবস্থায় আমরা দেখেছি রেজিম চেঞ্জ হলো 5ই আগস্টের পর, এই 1 বছর প্রায় শেষ হতে চললো। এই সময়ে আমরা ব্যাংকিং সেক্টর কতটা টেনে তোলা সম্ভব হলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রথমেই জানতে চাই যে আমরা তো অনেক মিডিয়া থেকে জেনেছি, আমরা নিজেরা লিখেছি যে ব্যাংকিং সেক্টরে কি পরিমাণ করাপশন হয়েছে, এবং তো আপনি আসার পর আপনার অভিজ্ঞতাটা কি, যদি এটা দিয়ে শুরু করি যে আপনি কি দেখতে পেলেন, কি হয়েছিল ব্যাংকিং সেক্টরে? দেখুন, আমি তো বাইরেই ছিলাম, মানে সরকারের বাইরে ছিলাম, বাট অবজারভার হিসেবে আমাদের যে ব্যাংকিং খাত বা আর্থিক খাত বা সামগ্রিক অর্থনীতি, এগুলোকে পর্যবেক্ষণে সবসময় আমরা রাখতাম। আমি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে তখন কাজ করতাম। ফলে এখানে যে নতুন করে যে খুব বেশি বড় রকমের আবিষ্কার, সেটা আমার জন্য হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে, যেটা আমরা ভাবতাম, যেটা আমরা বলতাম, সেটার ভ্যালিডেশনটা হয়েছে যে হ্যাঁ, এটা আসলেই ব্যাপক হারে এই দুর্নীতি হয়েছে, ব্যাপক হারে আর্থিক খাতকে ধ্বংস করা হয়েছে এবং লুণ্ঠন করা হয়েছে, এবং এটা রাষ্ট্রীয়ভাবেই করা হয়েছে। যেটা আমরা সাসপেক্ট করতাম সেটা এখন আমরা প্রমাণ পাচ্ছি সব ক্ষেত্রেই। পরিমাণগতভাবে হয়তো আমরা কিছুটা আন্ডার এস্টিমেট করেছিলাম। তখন আমি হয়তো বলতাম যেটা 25% মতো হবে এনপিএলটা, এখন হয়তো বলবো 30% বা তারও বেশি হবে। এখানে একটু গুণগত পার্থক্য, যেটা আমরা ভাবতাম তার চাইতে একটু খারাপ, আর একটু বেশ খারাপ অবস্থাটা। এবং যেটা ভাবতাম সেটাও মানে খুবই খারাপ ছিল। 24%, 25% টোটাল লোনের ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল। যেখানে আমরা দেখেছি 9 থেকে 10% এর মধ্যে তারা দেখাতো এনপিএলটা, সেটি আমরা ভাবতাম 25%, কিন্তু আপনি এসে দেখলেন তার চাইতেও বেশি। হ্যাঁ, আমি বলতাম আড়াই গুণ ধরলে পরে ওটা 24-25-এর মতোই হতো। তো তখন মনে হতো যেটা অনেক হয়তো, কিন্তু এখন দেখলাম যে না, এটা 30 ছাড়িয়ে যাবে এবং সেই পথে যাচ্ছে। বর্তমানে এটা 24-এর উপর আছে, যেটা মার্চ মাসের ডেটা, এবং এটা জুনে 30-এর কাছাকাছি চলে যাবে বলে আমার ধারণা। তো এটা একটা শুভ সংবাদ নয়, কিন্তু যেটা বাস্তব সেটা তো স্বীকার করে নিতেই হবে। এবং এখানে লুকিয়ে ঢেকে রেখে আমাদের কোনো সলিউশন হবে না। তো আমরা যেটা করছি, এটাকে আমরা চেষ্টা করেছি 2-3 ভাবে। যে ব্যাংকগুলো একেবারেই ধ্বংসের দ্বার প্রাপ্তে, সেগুলোকে আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছি। যেটা আপনার একটা টাস্ক ফোর্স, আমি যদি বলা হয়, হ্যাঁ, 3টি টাস্ক ফোর্স করেছেন, তার একটি হলো আপনাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ। হ্যাঁ, আমরা 3টে টাস্ক ফোর্স করেছি। 3টে টাস্ক ফোর্সের 3 ধরনের কাজ। একটা টাস্ক ফোর্স হচ্ছে সামগ্রিক ব্যাংকিং সেক্টরের রিফর্মগুলোকে নিয়ে, এটা শুধু অ্যাসেট কোয়ালিটি রিভিউ ইজ জাস্ট পার্ট অফ ইট। আরেকটা টাস্ক ফোর্স হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংককে নিয়ে, ব্যাংকের কে কিভাবে শক্তিশালী করা যায়,
কিভাবে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে আরো দক্ষ করা যায়, ট্রেন করা যায় এবং তাদেরকে ইনসেন্টিভাইজও করা যায়, কিভাবে বাংলাদেশ ব্যাংকে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে অটোনমি জন্য সরকারের কাছে আমরা আবেদন করব এবং কিভাবে আইনগত পরিবর্তনগুলো করলে সেটাকে অ্যাচিভ করা যাবে সেই জিনিসটা। একটা টাস্কফোর্স হচ্ছে বিদেশ থেকে যে অর্থগুলো নিয়ে বিদেশে চলে গেছে সেটাকে ফেরত নিয়ে আসার জন্য চেষ্টা করা। এই তিনটার জন্য আমরা তিনটা টাস্কফোর্স করেছি। তো প্রথম টাস্কফোর্সের যেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরকে নিয়ে, সেখানে আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউতে একটা পার্ট, যেটার মাধ্যমে আমরা দেখলাম যে ব্যাংকগুলোকে সার্টেন গ্রুপ ইন্টারভেনশন করেছে এবং রাষ্ট্রীয়ভাবে লুট করা হয়েছে সেগুলোতে অ্যাসেট কোয়ালিটি অ্যাজ ব্যাড অ্যাজ 98% হয়েছে। 98%ই খারাপ অ্যাসেট এমনই, মানে সবকিছু তারা বেশিরভাগ ক্ষেত্রে একই পরিবার এটাকে আত্মসাৎ করেছে রাষ্ট্রীয় সহায়তায়। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখছি যে এটা কিন্তু একদিনে হয়নি, এটা প্রায় 8-9 বছর ধরে এই প্রক্রিয়াটা চলমান ছিল এবং একটার পর একটা ব্যাংক অধিগ্রহণ করে এবং নন ব্যাংকগুলোকে অধিগ্রহণ করে সেগুলোর মাধ্যমে অর্থ পাচার, দখল করা, অধিগ্রহণ না, এটা দখল করা হয়, হ্যাঁ একেবারে বেআইনি ভাবে দখল করা এবং আত্মসাৎ করার লক্ষ্যে অর্থগুলোকে আত্মসাৎ করা। এটাকে আমি মানে ব্যাংকিং খাতকে তার একটা হানিপট হিসাবে দেখতো, মধুর ভান্ডার। এই মধুর ভান্ডার থেকে মধু লুট করাটাই ছিল একটা উদ্দেশ্য, আর কিছু না। জনগণের যে টাকা এখানে গচ্ছিত আমানত আছে সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখা হয় না। এটা দেখা হয়েছে যে এটা একটা জায়গা যেখানে গেলে অর্থ পাওয়া যায়, লুট করা যায় এবং খুব সুন্দরভাবে এটাকে বিদেশেও নিয়ে নেওয়া যায়। এই প্রচেষ্টারই পার্ট হিসেবে এটা খুব ইন্টারেস্টিং হলো, একই ফ্যামিলি একের পর এক ব্যাংক দখল করে যাচ্ছে সরকারের চোখের সামনে, বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে, এবং কেউ কোনো শব্দ করেনি, বরং আমরা দেখেছি তারা সকলেই তাকে সাপোর্ট দেওয়ার জন্য বসেছিল। এটা বলবো না যে কেউ কিছু বলে নাই, সিভিল সোসাইটি থেকে কিন্তু আমরা কিন্তু বলেছি, তখনও বলেছি যেটা হচ্ছে। আমার মনে আছে আমি নিজেই প্রাক্তন গভর্নর সাহেবকে বলছিলাম যে আপনি মিস্টার এক্স কে নিয়ে একটু সাবধানে থাকবেন, কারণ সে যদি হার্ট ফেল করে মারা যায় আপনার ব্যাংকিং খাতটা একসাথে কতগুলো ব্যাংক পড়ে যাবে। হ্যাঁ, তার সাথে একটা অ্যাম্বুলেন্সও রেখে দিয়ে, কারণ এটা আমাদের জাতীয় স্বার্থের দরকার হবে। ব্যঙ্গাত্মক, বাট এটা সত্যতা হচ্ছে অতখানি যে একটা পরিবারের উপর পুরো ব্যাংকিং খাতকে লুট করার ভার দিয়ে দেওয়া হচ্ছিল সরকারিভাবে, এবং এটা আমরা জেনেও না জানার ভাব করেছিলাম সরকারিভাবে। আমরা বাইরে থেকেও যেটুকু জানতাম তাতেও যথেষ্ট পরিমাণে শঙ্কিত ছিলাম। এটা একটা দিক। এখন যে জিনিসটা হচ্ছে যে এটা ভবিষ্যতে যেন না হয় সেই দিকটাকে খেয়াল করা। দ্বিতীয় হচ্ছে যে বর্তমানে 12-13টা ব্যাংক বা বেশ অনেক সংখ্যক ব্যাংক যেগুলো এই লুটের শিকার হয়েছে সেগুলোকে কিভাবে আমরা ট্যাকেল করব এবং জনগণের টাকাকে কিভাবে আমরা ফেরত দিতে পারবো, এটা একটা প্রচেষ্টা। তো এই জন্য সামনের দিকে তাকিয়ে যদি যেটা করতে হয় সেই জন্য আমরা যেগুলো করেছি, আমরা আইনগত অনেক পরিবর্তন করেছি। যেমন আমরা বলেছি যে ক্লাসিফিকেশন রুলগুলো একেবারে আন্তর্জাতিক মানের হতে হবে। 1 মাসের পরেই ডিফল্ট হলে পরে এটাকে ডিফল্ট ক্লাসিফাই করে ফেলতে হবে। আগের মতো 6 মাস 9 মাস 1 বছর রাখা যাবে না। আমরা নতুন করে অনেকগুলো আইন করতে যাচ্ছি, যেমন ব্যাংক কোম্পানি অ্যাক্ট আমরা চেঞ্জ করতে যাচ্ছি। আমরা বলছি যে ডাইরেক্টর যারা হবেন তাদের প্রপার ফিট অ্যান্ড প্রপার টেস্ট না হলে পরে ডাইরেক্টর তাদের করা যাবে না। কয়জন ডাইরেক্টর থাকতে পারবে সেটা আমরা কমিয়ে আনছি একই পরিবার থেকে। সেটা কি আরো, যেমন এখন আমরা মনে হয় 4 জন রাখতে, হ্যাঁ আমরা তো একটু কমাবো সেখানে। এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা আমরা প্রপোজ করতে যাচ্ছি অ্যাটলিস্ট 50%, অর্ধেক বা তার বেশি হতে পারবে কিন্তু কম হতে পারবে না। এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ওই নিজেদের মধ্যে থেকে নেওয়া যাবে না, এটা সেন্ট্রাল ব্যাংকের প্যানেল থেকে নিতে হবে। আমাদের একটা প্যানেল থাকবে, সেই প্যানেল থেকে নিতে হবে। অথবা যদি কেউ প্রপোজ করে, যদি খুব নামি দামি ব্যক্তি হয়, সুনামধন্য ব্যক্তি হয়, অবশ্যই প্রপোজ করতে পারবে এবং তাকে নিতে পারবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে। তো এই ধরনের কিছু বেশ বড় রকমের পরিবর্তনগুলো আমরা নিয়ে আসছি যাতে গুড গভর্নেন্স। আলটিমেটলি আমরা তো দেখলাম যে একটা জিনিস, যে ব্যাংকের গভর্নেন্সটা ভালো ছিল, বোর্ডটা ভালো ছিল, সেই ব্যাংকের তো কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, এরকম 16 বছরের মধ্যেও কিন্তু আমরা কিছু ব্যাংক দেখি গ্লোবাল স্ট্যান্ডার্ডে চলছে। আমরা কিছু ব্যাংকের নাম বলতেই পারি প্রাইভেট সেক্টরে, ইবিএল আছে, সিটি ব্যাংক আছে, এরকম বেশ কিছু ব্যাংক, ডিবিবিএল চলছে, তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে।
না, আমি নিজেও ব্র্যাক ব্যাংকে ছিলাম। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক। তো ওখানে তো কোনো রকমের, আমি 6 বছর ডাইরেক্টর হিসেবে ছিলাম, 3 বছর চেয়ার হিসেবে ছিলাম, কিন্তু কোনো সময় কেউ আমাকে বলে নাই যে অমুক লোনটা একটু দেখবেন, এটা এই রিকোয়েস্টটুকুও করেনি। অর্থাৎ জিনিসটা প্রসেস হতো, অটোমেটিক্যালি বোর্ডে আসতো, বোর্ড থেকে সেটাই সিদ্ধান্ত হতো, সেটাই হয়ে যেত। কেউ কাউকে এই নিয়ে পরামর্শ দেওয়া বা তদবির করা, এই কালচারটা আমি দেখিনি। সো গভর্নেন্সের কথা বলছেন, হ্যাঁ, যে গভর্নেন্স, এবং গভর্নেন্সের এখানে মূলমন্ত্র ওখানে একটা জিনিসই যেটা আমি খেয়াল করেছিলাম, যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের কোয়ালিটি খুব ভালো, এবং মোস্ট অফ দ্য ডাইরেক্টরস আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। এখানে ওই ব্যক্তি বা পরিবারের যে একটা ইনফ্লুয়েন্স, একটা সেটা নাই বললেই চলতো। তো সেই কারণে ব্যাংক কিন্তু আসলে মাথা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পুরো ব্যাংকটাই ঠিক থাকে। তো এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে, এবং নতুন ব্যাংক কোম্পানি সেটা কি করবে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা আরো কতগুলো জিনিসের নজর দিচ্ছি, যেমন লোন রিকভারির জন্য মানি লোন অ্যাক্ট কি আমরা রিভাইজ করতে যাচ্ছি। লোন যদি আমরা রিকভার করতে না পারি, এবং আমাদের বিচার বিভাগ যদি যেভাবে চলছে সেইভাবে যদি চলে, তাহলে কিন্তু আমাদের আর্থিক খাত কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবে না। এখানে আমাদের একটা যৌথ দায়িত্ব আছে, বিচার বিভাগকেও আন্তর্জাতিক মানসম্পন্নভাবে আর্থিক খাতকে দেখতে হবে। আর্থিক খাত ওই আমি যদি একটার পর একটা রিট পিটিশন এটা করে ইকোনমিক ট্রানজাকশনগুলোকে আটকিয়ে দিই, স্টে অর্ডার নিয়ে, ডিফল্টার স্টে অর্ডার নিয়ে, তাহলে কিন্তু আমি ডিফল্ট কালচারকে প্রমোট করব। এই কালচার প্রমোট করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। যেমন আমরা গত 16 বছরে কিন্তু দেখেছি বড় বড় ব্যবসায়ী গ্রুপ তারা মানে স্টে অর্ডার নিয়ে এসে লোন নিচ্ছে। ইভেন আমরা একটা ঘটনাও দেখেছি, অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তা এখানে স্টে অর্ডার থাকার পরও তাকে ডিফল্ট বলেছে জন্য তার এগেইনস্টে অ্যারেস্ট অর্ডার ওয়ারেন্ট হয়েছিল, এরকম ঘটনাও আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডিফল্ট হয়েছে তাকে ডিফল্টারই বলতে হবে। হাইকোর্ট থেকে স্টে দিতে পারে, বাট দ্যাট ডাজ নট রিক্লাসিফাই হিম অ্যাজ এ কমপ্লায়েন্ট। এক্স্যাক্টলি, সেটা কি স্যার আপনারা আইনের মধ্যে আনছেন? এটা আমরা এইভাবেই এখনই অলরেডি আমরা এটাকে ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা করছি যে আমরা এটাকে মানব না। ওকে, হাইকোর্ট বলুক, স্টে অর্ডার করুক, কিন্তু আমরা তাকে ক্লাসিফিকেশন করব, ব্যাংকে জানাবো যে হি ইজ এ ডিফল্টার। ওকে, তাহলে কি স্যার স্টে অর্ডার থাকা সত্ত্বেও আবার লোন পাবে না? তার ডিফল্টার কি জাজ করার মতো সক্ষমতা আমার মনে হয় না জন্য কারো আছে, আদার দেন দ্য ব্যাংকার্স এন্ড দ্য ফাইন্যান্সিয়াল কমিউনিটি। এই চেঞ্জটা কোথায়, কোন আইনে আনছেন? না, এটা আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসছি। প্র্যাকটিসের মধ্যে, ওকে। তারপরে স্যার আপনি একটা জিনিস বলছিলেন যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর কথা বলছিলেন, যখন যে অলরেডি 6টা ব্যাংক আপনারা করেছেন এবং কিছু ব্যাংক মার্জারের কথা ভাবছেন, এইগুলো আসলে আমরা কিছু ব্যাংক যেগুলো একলা একলা ঘুরে দাঁড়াতে পারবে না, যেমন কিছু ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে, ইসলামী ব্যাংকের কথা আমরা বলেছি আগেও, এটা ঘুরে দাঁড়িয়ে গেছে এবং একটু ভালো করবে, আমরা আশাবাদী। ইউসিবিএল মোটামুটি ঘুরে দাঁড়িয়ে গেছে এবং তারাও করতে পারবে, ওদের সহায়তা লাগবে না আমাদের, ভবিষ্যতে তারা নিজ পায়ে দাঁড়িয়ে যাবে। কিন্তু কিছু ব্যাংক আছে যারা অতিরিক্ত মানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এনপিএল যদি 70, 80, 90, 95% এর উপরে এনপিএল আছে, অ্যাসেট কোয়ালিটি রিভিউ, সেই ক্ষেত্রে তাদেরকে তো ঘোরানো সম্ভব নয়। তাদের ডিপোজিটরদের স্বার্থ রক্ষার্থে আমরা বলেছি ডিপোজিট যেখানে আছে সেখানেই থাকুক, আমরা এই ব্যাংকগুলোকে সরকারিকরণ করব। আপাতত একটা নতুন ব্যাংকে মার্জ করে এটাকে সরকারি ব্যাংক হিসেবে আমরা কিছুদিন চালাবো, এবং তারপরে আমরা এটা বেসরকারি খাতে আবার ফেরত দিয়ে দিব। বিদেশি বা দেশি বিনিয়োগকারী সেখানে বিনিয়োগ করবেন, সাধারণ বিনিয়োগকারীরাও বিনিয়োগ করবেন, এবং সেইভাবে আমরা এটাকে পুনর্গঠন করব। সরকার এখানে ব্যাপকভাবে বিনিয়োগ করবে, আমরা বিদেশি অর্থ কিছু। স্যার, এই যে আপনি বিদেশি বিনিয়োগকারীদের কথা বলছেন, আমাদের ব্যাংকিং সেক্টরে আপনারা কত দূর বা কত স্টেক পর্যন্ত আপনি ফরেন ইনভেস্টরদের নিতে অ্যালাউ করবেন, এরকম কোনো প্ল্যান আছে কিনা? সত্যি কথা বলতে যদি কেউ এসে 100% নিতে চায়, আমার কোনো আপত্তির কিছু নাই, কিন্তু কথা হয়তো তারা চাইবে না। আমরা চাইবো যে তারা যেন একটা স্ট্র্যাটেজিক পার্টনার হয়, নট এ প্যাসিভ পার্টনার, অ্যান অ্যাক্টিভ পার্টনার। তারা যেন এখানে ভ্যালু অ্যাড করতে পারে, তারা যেন এখানে তাদের ফাইন্যান্সিয়াল এক্সপিরিয়েন্স থাকবে, ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং এখানে এসে ওই ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসগুলোকে আমাদের ব্যাংকে চালু করতে পারবে।
এরকম প্রতিষ্ঠানকে আমরা চাই। সো কোনো ফরেন ইনভেস্টর যদি চায় যে তারা পুরো ব্যাংকই নিয়ে নেবে, 100% নিতে পারে তারা? আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আইনগত কোনো কোনো বাধা আমরা করছি না, আমরা চেষ্টা করব না। তবে স্যার সরকারের কথা বলছিলেন যে সরকার এখানে একটা বড় অঙ্ক, যেহেতু কিছু সময় সরকারের নিয়ন্ত্রণে থাকবে, আপনাদের কি কোনো প্রাইমারি কোনো আছে, অ্যাসেসমেন্ট আছে কিনা যে এখানে কত টাকা লাগতে পারে? টাকা লাগবে এবং সামগ্রিকভাবে পুরোটা কত লাগবে সেটা আমরা এখনই বলতে পারবো না, আমরা অ্যাসেসমেন্ট করছি। ধরে 5টা ব্যাংকে যদি আমি করতে পাই, প্রথম ধাক্কাতেই হয়তো 15-20 হাজার কোটি টাকা লেগে যাবে। ওকে, তারপরে কিছু কিছু করে দিতে হবে, দিয়ে ওটাকে ম্যানেজ করে নিতে হবে। তবে আপনি কি স্যার ওই ফান্ডটা কিভাবে জেনারেট করছেন? ওই ফান্ডটা আমাদের প্রধানত এটা সরকারের থেকে আসবে, বাজেট থেকে আসতে হবে। ওকে, হয়তো এটা বন্ড হিসাবে আসবে, রিক্যাপিটালাইজেশন ফান্ড হিসাবে আসবে, হয়তো সরকার প্রথম দিকে ইন্টারেস্টটা দিবে, আসলটা বন্ড হিসাবে থাকলো, ওটা থেকে ইন্টারেস্ট আর্ন হবে, বাট এটা ক্যাপিটালের বেস হিসেবে শক্তিশালী করবে প্রতিষ্ঠানকে। এবং তার পরবর্তীতে আমরা যখন এটাকে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেব, কিছুটা স্টক মার্কেটে ছাড়বো, আমরা সেখান থেকে টাকা নিয়ে সেটাকেও ক্যাপিটালাইজ করতে পারবো। তবে অনেকেই স্যার প্রশ্ন করে আমাদেরকে, ব্যাংকিং ইনসাইডার যারা, যে আপনারা এই যে স্ট্র্যাটেজিক পার্টনারের কথা বলছেন, বিভিন্ন ব্যাংক মার্জারের কথা বলছেন, ফরেন ইনভেস্টমেন্ট আনবেন, আপনাদের কি কোনো হোমওয়ার্ক আছে যে এই শেয়ার আসলেই সেল করা যাবে কিনা, বা আসলেই ইনভেস্টররা বাংলাদেশে আসবে কিনা? এই ধরনের ব্যাংকে যেখানে এত স্ক্যান্ডাল হয়েছে, পলিটিক্যালি যেই ব্যাংকগুলো মোটিভেটেড বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, সেখানে আসলে সেই হোমওয়ার্কটা আছে কিনা? দেখুন, আমরা এই পর্যায়ে ইন্টারেস্ট দেখতে পাচ্ছি, কংক্রিট কোনো প্রপোজাল তো এখনো আমরা রেডি না, কারণ আমাদের তো মার্জারই হয়নি। এটা মার্জার হওয়ার পরে আরো হয়তো 6 মাস পরে এটাকে বাজারে নিতে হবে। আমি তো এখনই করব না, আমরা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগের কথা চিন্তা করছি এখন, যারা এটাকে মার্কেটিং করবেন, যারা এটাকে বিনিয়োগকারীদের কাছে প্লেস করবেন। আচ্ছা, এবং বাংলাদেশ ব্যাংক কি অ্যাপয়েন্ট করবে? আমরা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার সিলেক্ট করব ওকে, ফর ভেরিয়াস ব্যাংকস, ইন্ডিভিজুয়াল ব্যাংকের জন্য। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ব্যাংক মানে একটা যারা মার্জ ব্যাংকের জন্য করতে পারি, বা ইভেন সাপোজ ইসলামিক ব্যাংকের 82% শেয়ার, 83% শেয়ার হচ্ছে একটা এসআলএম গ্রুপের, সেটাকে যদি সরকার তার যে অব্লিগেশন আছে 100 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা, সেটার এগেনস্টে হয়তো আমি 110,000 কোটি টাকা, 15,000 কোটি, 20,000 কোটি টাকা এখান থেকে পেতে পারি, ডিপেন্ডিং অন দ্য শেয়ার ভ্যালু। তো সেটাও অফলোড করে সেই টাকাটাও তো এখানে যাবে, এখানে স্ট্র্যাটেজিক পার্টনার পাওয়া সহজ হবে। ওকে, এবং ইন্টারেস্ট আছে অলরেডি এইটার ক্ষেত্রে। আচ্ছা, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে। তবে স্যার এখানে ইসলামী ব্যাংক বলছিলেন যে আপনি ভালো করছে তারা, তবে ইসলামী ব্যাংকের যে এই এসআলম গ্রুপের কথা বললেন এবং আপনি, ইউসিবিএলও তারাও কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজছে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। তবে মানুষের মনে প্রশ্ন যে অনেক বেনামে শেয়ার কেনা আছে, বেনামে লোন নেওয়া আছে, যখন এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনি এটা হস্তান্তর করবেন বা কোর্টে যাবেন, সেখানে যখন পেপারে তারা কেউ নাই, মানে এইটা তাহলে কতটুকু এস্টাবলিশ করা সম্ভব? প্রিভিয়াস এক্সপেরিয়েন্স কি বলে, বা এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবো? মানে এসআলমের আছে কিন্তু উনি তো অনেক ক্ষেত্রে উনি পেপারে নেই। না, ঠিক আছে, পেপারে নাই, কিন্তু অলরেডি ব্যাংক থেকে এখানে ফরেনসিক ইনভেস্টিগেশন করা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যেগুলো ঘুরে বিভিন্নভাবে সেন্ডিং আপ আলটিমেট বেনিফিশিয়ারি কিন্তু একটা পরিবারের কাছে চলে যাচ্ছে। ওকে, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই ক্ষেত্রে রাজসাক্ষী টাইপের কিছু এভিডেন্স পাওয়া যাবে। ওকে, যারা বলবে যে আমরা এটা সহায়তা করেছিলাম, আমরা উই আর পার্ট অফ ইট, ওকে, ইত্যাদি, টু রিডিউস দেয়ার ওন পানিশমেন্ট এন্ড সো অন। ওকে, সো তাহলে সেই প্রক্রিয়া গেলে হয়তো এটা এস্টাবলিশ করা যাবে। তাহলে স্যার আরেকটা জিনিস হলো যে ইসলামী ব্যাংকে আমি বলছি যে অন্য ইসলামী ব্যাংকগুলো তো ইসলামী ব্যাংক তো বলছেন যে সে ভালো করছে অলরেডি, আমরা অনেকগুলো ইন্ডিকেটরও দেখি। অন্য যেই ব্যাংকগুলোতে আপনারা এখনো প্রিন্টিং মানি দিচ্ছেন বা টাকা প্রিন্ট করে দিচ্ছেন, সেইটা কতদিন লাগতে পারে? মানে আপনারা তো মার্জারের পরিকল্পনা যদিও করছেন, তারপরেও এটা কতদিন চালাইতে হবে আপনাদের মনে হয়? না, এটা যদি মার্জার প্রক্রিয়ার মধ্যে চলে যায়, যে জিনিসটা হবে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কিছু কস্ট বেনিফিট আসবে, মার্জারের থ্রুতে আমি এফিসিয়েন্সি জেনারেট করতে পারবো। 2 নম্বর যেটা হবে, এখানে
একটা আস্থার জায়গা তৈরি হবে। নতুন ব্যাংক, সরকার ইজ দ্য ওনার, এবং এটার ম্যানেজমেন্টকে আমরা, বোর্ডকে আমরা সুন্দরভাবে গঠিত করব, যেটা একটা এফিসিয়েন্টলি চালাতে পারে। অ্যান্ড ইন গুড গভর্নেন্স অ্যান্ড কম্বাইন্ড উইথ কনফিডেন্স অফ দ্য ডিপোজিটর, যেটা এখন পর্যন্ত আছে। তারা কিন্তু আমাদের, আমরা থ্যাংক অল দ্য ডিপোজিটার্স টু ইউ, যে তারা কিন্তু আমাদের কথা মতো তাদের ডিপোজিটটা ব্যাংকগুলোতে রেখেছে, এবং সেটাই দ্যাটস দ্য রাইট থিং টু ডু। আগামীতে এই প্রক্রিয়াটা আরো জোরদার হবে, অর্থাৎ এই ডিপোজিটর তাদের নতুন টাকাও হয়তো নিয়ে আসবেন না আরো এখানে, কারণ ব্যাংক তো নতুন। হ্যাঁ, কনফিডেন্সটা তখন চলে আসবে। আমরা মনে করি যে এটা তখন এটা ঘুরে দাঁড়াবে। এক্সপেরিয়েন্স কোথায়? যেমন ইস্টার্ন ব্যাংক ছিল না, ওটা তো শূন্য থেকেই উঠে গেছে। হ্যাঁ, ইভেন সিটি ব্যাংকের অবস্থা কিন্তু ভালো ছিল না কিছু। গুড ম্যানেজমেন্ট, গুড বোর্ড, তাদের বোর্ডের যে ইচ্ছা সেটার প্রতিফলন ম্যানেজমেন্টের থ্রুতে হয়ে ঘুরে দাঁড়িয়ে গেছে। তো ব্যাংক ঘুরতে কয়েক বছর লাগে, 5, 6, 7 বছর লেগে যায়, কিন্তু ইট ইজ পারফেক্টলি পসিবল। কিন্তু এই সময়টায় স্যার ডিপোজিটররা কি করবেন তার টাকা? তিনি কি চাইলে তার টাকা উঠাতে পারবেন না? আমি যদি একটু উদাহরণ দিই, আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আছে, যারা অনেকেই তাদের পেনশনের টাকা রেখে দিয়েছেন, অনেকেই মারা যাচ্ছেন, ট্রিটমেন্টের টাকা সে নিজের টাকা সেট করে রেখেছেন, তারা সেটা তুলতে পারছেন না। তাহলে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আমি এটুকুই বলবো যে বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে তো টাকা তুলতে গেলেও হয়তো টাকা থাকবে না, তাই না? কিন্তু আমরা যেটা বলবো যে আপনারা ধৈর্য ধরবেন একটু। যারা মিনিমাম লেভেলে আছে 2 লাখ টাকা, তারা তো যখন ইচ্ছে তুলতে পারবেন, কিন্তু তোলার দরকার হবে না। আননেসেসারি তোলার তো কোনো দরকার নেই। যদি আমার সরকারিকরণের মাধ্যমে গভর্নমেন্ট ইজ গিভিং ইউ দ্য গ্যারান্টি ফর দ্যাট। আর যারা একটু বড় লেভেলের আছে, কোটি কোটি টাকা বা 100 কোটি 200 কোটি টাকা আছে বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদি, সেই ক্ষেত্রে আমাদের হবে যে তাদেরকে হয়তো পার্শিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক ডিপোজিটরদের ক্ষেত্রে আমাদেরকে শেয়ার দিতে হবে, শেয়ার দেব ইত্যাদি করে আমরা সেটাকে তাকে একটা আশ্বস্ত করব। এবং পরবর্তীতে ইস্টার্ন ব্যাংকে যেটা হয়েছে, যে শেয়ারের মূল্য অনেক বেশি হয়েছে, ডিপোজিটরের চাইতেও আরো অনেক বেশি লাভবান হয়েছে তারা। ইস্টার্ন ব্যাংকের এই এক্সপেরিয়েন্স আছে, তারা ডিপোজিটরদের শেয়ার দিয়েছিল তারা। আচ্ছা আচ্ছা, এটা নতুন কোন এক্সপেরিমেন্ট বাংলাদেশের জন্য নয় কিন্তু। ওকে, সো এটা ডিপোজিটরদের জন্য একটা হোপ, যে যার কেউ যদি রাখার মতো অবস্থায় থাকেন তাহলে তিনি ভবিষ্যতে শেয়ার পাবেন। যারা একেবারে ছোট ছোট শেয়ার হলো, তারা ইচ্ছে করে টাকা তুলে নিতে পারবেন। ওকে, সেটা আমরা গ্যারান্টি দিয়ে দেব। তবে স্যার আরেকটা আপনাদের টাস্ক ফোর্স যেটা হলো বিবির, আপনি যেটা বলেন বাংলাদেশ ব্যাংকের ক্যাপাসিটি বিল্ড আপ এবং ইন্ডিপেন্ডেন্স বাড়ানোর জন্য আপনারা যে বিভিন্ন ধরনের আইনেরও চেঞ্জ আনছেন, বাংলাদেশ ব্যাংক অর্ডারের আইন চেঞ্জ আনছেন। আমি একটা যদি রিসেন্ট উদাহরণ দিই, যে যেমন ফেডের চেয়ারম্যান জেরোম পলকে ট্রাম্প গত 2 সপ্তাহ বা 1 মাস ধরে হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু ফায়ার করতে পারছে না, এবং সব জায়গায় এরকম রিপোর্ট হচ্ছে যে কারণে সেটার হুমকিটা কি নিয়ে আমরা দেখছি যে ইন্টারেস্ট রেট কমাতে হবে। যেখানে আমরা বাংলাদেশ ব্যাংকের যদি উদাহরণ দেখি, যখন 9% সিঙ্গেল ডিজিট লেন্ডিং রেট ইম্পোজ করা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কোনো ভয়েস রেজ করতে দেখি নাই, কমপ্লিটলি পলিটিক্যালি সেই ডিসিশনটা নেওয়া হয়েছে। আপনারা এখন সেই ইন্ডিপেন্ডেন্স গুলো মানে এই ধরনের মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা ভাবছেন কিনা, কি করছেন এটা নিয়ে? না, আমাদের লক্ষ্য ওইটাই। লক্ষ্যটা হচ্ছে কি, রাজনীতির পথ পরিবর্তন হবে, প্রেশার আসতেই পারে, কিন্তু ইনস্টিটিউশনটাকে একটা লিগ্যাল ভিত্তিতে প্রতিস্থাপন করতে হবে, যাতে ওই প্রেশারটাকে সে উইথস্ট্যান্ড করতে পারে, প্রেশারটাকে সহ্য করতে পারে। সেটা করার জন্য কি করতে হবে? এটাকে 2 ধরনের ভাবে হয়। পৃথিবীর কোনো কোনো দেশে এটাকে কনস্টিটিউশনাল অর্গানাইজেশন করা হয়, যেমন বিচার বিভাগ কনস্টিটিউশনাল বডি, সেরকম সেন্ট্রাল ব্যাংকও কনস্টিটিউশনাল বডি হয় কিছু কিছু দেশে। আবার কিছু কিছু দেশে যেটা আছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটিউটরি বডি। যেটাই হোক না কেন, আইনগত কিছু স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়, এবং এটা করতে গেলে অনেক সময় সরকারের সাথে কিছু পার্থক্য হতেই পারে। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইন্টারেস্ট রেট কাট করো, কিন্তু ফেড বলছে এখনো সময় হয়নি, যখন হবে তখন আমরা কাট করব। এই যে একটা স্বাধীনতা তাদের, এই জিনিসটাই আমরা চাই বাংলাদেশের ক্ষেত্রেও যেন প্রযোজ্য হয়। অর্থাৎ দেশের বৃহত্তর স্বার্থে সরকার অনেক সময় খুব স্বল্প মেয়াদী দৃষ্টিতে দেখে, সেটা হয়তো বৃহত্তর কনটেক্সটে হয়তো ভালো নয়,
সেই স্বাধীনতাটাকে দেওয়া যাতে তার কাজটা নির্মোহভাবে করতে পারে। অর্থনৈতিক যে ম্যান্ডেটগুলো, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরকে শক্তিশালী রাখা, এখানে অযৌক্তিক হস্তক্ষেপের মাধ্যমে বোর্ড তারা করা বা এখনো যেগুলো আছে সরকারি ব্যাংক সরকার চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এই ক্ষমতাগুলো যেন না থাকে। 2 নম্বর হচ্ছে যে ইন্টারেস্ট রেটস কি হবে, এক্সচেঞ্জ রেট কি হবে, এই সিদ্ধান্তগুলো কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকবে। এখানে সরকার বলতে পারে, অ্যাডভাইস করতে পারে, কিন্তু চাপিয়ে দিতে পারবে না, বাধ্য করতে পারবে না। তো এই জায়গাটায় যদি আমরা একটু আনতে পারি পরিবর্তন, গুণগত পরিবর্তন, আমি মনে করি যে সেটা দেশের জন্য ভালো হবে। এবং বর্তমান সরকার যদি এটা করে যেতে পারে, এটা একটা লাস্টিং কন্ট্রিবিউশন টু নেশন বিল্ডিং হবে। মানে এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট চাইবে না সেটা করতে, সেটা আপনাদের হাতে এখন সেই পলিটিক্যাল গভর্নমেন্ট চাইবে না এটা আমি বলবো না, চাইতেও পারে। কিন্তু আমি মনে করি যে পৃথিবীর সব দেশে তো পলিটিক্যাল গভর্নমেন্টই করেছে এই পরিবর্তনগুলো, তাই না? আমেরিকাতে পলিটিক্যাল গভর্নমেন্ট করে না, ইউকেতে তা করেছে। আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট হয়তো এটাকে মেনেই নিবে, এটাকে তারা হয়তো কোনো চ্যালেঞ্জ করবে না, কারণ একটা স্ট্যান্ডার্ড সেট করে গেলে সেটাকে হয়তো আনডু করাটা একটু ডিফিকাল্ট হয় এবং জাস্টিফিকেশনটা দেওয়াটা কঠিন হয় তখন। আমরা যদি না এস্টাবলিশ করি তাহলে তো আর এটা এস্টাবলিশ করার দরকার নেই, আমার তো কোনো জাস্টিফিকেশনের দরকার নেই, বিজনেস অ্যাজ ইউজুয়াল থেকে যাবে এবং তখন হস্তক্ষেপ রুটিনলি হতে থাকবে। এখন হচ্ছে না, কারণ এখন সরকারের আমি বলবো যে কোয়ালিটেটিভ থিঙ্কিং ইজ ডিফারেন্ট, ফলে এটা হস্তক্ষেপটা হচ্ছে না। কিন্তু এটা হতে, হ্যাঁ, মানে এই নতুন সরকার আসলে যে এটা কন্টিনিউ করবে, তার সেটাই আমরা চাচ্ছি, যেটা যেন কন্টিনিউ করে এবং প্রত্যেকটা সরকারই যেন দেশের স্বার্থে এটাকে রেসপেক্ট করে এখানে হস্তক্ষেপ না করে এবং সেটার জন্য কিছু আইনগত বিধিবিধান করে যাওয়াটা আমি মনে করি যে আমাদের একটা দায়িত্ব। সেখানে স্যার আপনারা এই পর্যন্ত যে প্ল্যান করেছেন বা যে সব চিন্তা ভাবনা করছেন, এর মধ্যে বাংলাদেশ ব্যাংক কোন আইনে বা কিভাবে ইন্ডিপেন্ডেন্সটা পাবে? এটা বাংলাদেশ ব্যাংক অর্ডার আছে 1972, সেই বাংলাদেশ ব্যাংক অর্ডারটাকেই পরিবর্তন করতে হবে এবং সেখানেই এই ক্লজগুলোকে নিয়ে আসতে হবে, যেটার মাধ্যমে এই অবজেক্টিভটা ডিফাইন করতে হবে। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? অবজেক্টিভ হচ্ছে মূল্যস্ফীতিকে একটা সহনীয় পর্যায়ে রাখা। সহনীয় পর্যায়ে কে ডিফাইন করবে? সেন্ট্রাল ব্যাংক। এটা কি সরকার যদি বলে যে আমি 7% হলেই ভালো, সেন্ট্রাল ব্যাংক বলতে পারেন না, এটা হয়তো 4% হবে বা 3% বা 3 to 5%-এর মধ্যে হবে, একটা টার্গেট দিতে পারে। এই যে সেন্ট্রাল ব্যাংকের এই অটোনমিটা থাকতে হবে, যে এবং এই জন্য তাকে রেসপন্সিবল হতে হবে। ইট হ্যাজ টু এক্সপ্লেন যে আমি কেন পারবো না, না পারার কারণ কি। হ্যাঁ, না পারা হতে পারে, উইথ এক্সটার্নাল শক থাকতে পারে, হঠাৎ করে বিশাল একটা কিছু পৃথিবীতে ঘটে যেতে পারে যে কারণে আমি হয়তো পারছি না, বাট একটা ওয়েল জাস্টিফাইড রিজন থাকতে হবে, তা না হলে কেন ইনফ্লেশন বাড়বে। তো এই রেসপন্সিবিলিটিটাও সেন্ট্রাল ব্যাংকের নিতে হবে, আবার সেন্ট্রাল ব্যাংকে সেই দায়িত্বটা অর্পণও করতে হবে। এটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি। সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলিটি, এটা একটা অবজেক্টিভ সেন্ট্রাল ব্যাংকের। ফাইন্যান্সিয়াল যেটা হলো আমাদের দেশে, এগুলো তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে নষ্ট করে দিয়েছে। তো এই জিনিসটা যেন না হয়, সেই জন্য সেন্ট্রাল ব্যাংকে তো ক্ষমতায়ন করতে হবে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক চাইলে বোর্ড চেঞ্জ করতে পারবে, সেন্ট্রাল ব্যাংক চাইলে পরিবর্তন যে পরিবর্তনগুলো দরকার একটা ফাইন্যান্সিয়াল সেক্টরের ইন্টিগ্রিটি রাখার জন্য বলতে পারবে ব্যাংকগুলোকে তোমার ক্যাপিটাল বাড়াও, না হলে আমরা ইন্টারভেন করব। আমরা একটা আইন করেছি ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স। এটার মাধ্যমে আমরা কি করবো? এটার মাধ্যমে কিন্তু আগে যেটা ছিল না, এখন আমরা একটা ব্যাংকে সেটা যদি নন পারফর্মিং হয়, সেটা যদি আমরা মনে করি যে ইট ইজ নট গোয়িং টু সার্ভাইভ, উইল টেক ইট ওভার। এই ক্ষমতা এখন সেন্ট্রাল ব্যাংকে দেওয়া আছে। এই ক্ষমতাটা আমাদের প্রয়োগ করার মতো স্বাধীনতা তো দিতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ওই বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্সে নিয়ে আসতে চাচ্ছি এবং সেটার মাধ্যমে 2-3টে প্রাইমারি অবজেক্টিভ থাকবে। একটা হচ্ছে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করা, ওই একটা ব্যান্ডের মধ্যে নিয়ে আসা, যেটা কে ঠিক করবে? মনিটারি পলিসি একটা অ্যাডভাইজারি কমিটি থাকে, এখন আমাদেরও আছে। সেই কমিটি অ্যালং উইথ বাংলাদেশ ব্যাংক উইল ডিসাইড যে আমার ইনফ্লেশনটা কোন রেঞ্জে আমি রাখবো এবং সেটার জন্য আমার কি পলিসি নিতে হবে, সেটা ওই কমিটির থেকে ডিসিশনে হবে। এখানে কোনো রাজনীতি আসবে না।
এটা হচ্ছে মূল লক্ষ্য এখানে। ওকে, আর থার্ড যে আপনার টাস্ক ফোর্স স্টোলেন অ্যাসেট রিকভারি, যেটা নিয়ে মানুষের অনেক ধরনের হতাশা কাজ করে, সারা পৃথিবীতে আমরা তেমন কোনো ভালো এক্সাম্পল দেখিনি, একবার দেশ থেকে বেরিয়ে গেলে সেটি আর ফেরত আনা সম্ভব হয় না। তো আপনি কি মনে করেন যে অ্যাটলিস্ট কত পার্সেন্ট আমরা ফেরত পেতে পারি বা পার আপনি আশা আছে আপনার? আমি এখনো কিছু বলবো না কোয়ান্টিফিকেশন, কারণ স্টিল ইটস এ বার্ড ইন দ্য বুশ। আমাকে আমার খাঁচায় তো আর নাই। এটা খাঁচাটা হচ্ছে কোনটা, যেটা দেশে আছে যে সম্পদগুলো, সেটাকে আমরা বার্ড ইন দ্য কেস। তো খাঁচার পাখি আমি ধরতে পারবো, কিন্তু যেটা বনের পাখি সেটা ধরা একটু কঠিন। তো কিন্তু আমরা চেষ্টা করছি, কিছুটা সাকসেসফুলও হয়েছি বলবো, ফেরত আনার ব্যাপারে নয়, অ্যাটলিস্ট অ্যাসেট ফ্রিজ করা ইত্যাদি। এবং এই প্রক্রিয়াটাকে আরো বাড়াতে হবে। আমাদের প্রথম 1 বছর 1.5 বছরের লক্ষ্য হচ্ছে যে অ্যাসেট ফ্রিজ করে জিনিসটাকে আটকিয়ে ফেলা। তার পরবর্তী লক্ষ্য হবে যে মামলা মোকদ্দমা ইত্যাদির মাধ্যমে সেটাকে ফেরত আনার ব্যবস্থা করা। এই 2 প্রক্রিয়াতে 4 থেকে 5 বছর লেগে যায়। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখানে আমাদের তবে এখানে স্যার অনেকের কোশ্চেন আসে যে কেন আমরা ফরেন লিগ্যাল অ্যাডভাইজার নিচ্ছি না বা লিটিগেশন ফান্ডগুলো আমরা ফান্ডারদের কেন পাচ্ছি না, সেটা কি আমাদের কোনো স্ট্র্যাটেজি আছে, আমরা স্লো যাবো, এরকম কোনো ব্যাপার আছে কিনা? এবং আরেকটি বিষয় আপনারা বলেছিলেন যে আপনারা নেগোসিয়েশনের মাধ্যমে, কারণ লিগ্যাল প্রসেসে গেলে এটা অনেক লেন্দি হয়ে যায়, অনেক সময় নেগোসিয়েশনের মাধ্যমে আপনার অ্যাসেটটা ফেরত নিয়ে আসা নিয়ে অনেক কথা। অনেক ব্যবসায়ী আমরা দেখেছি যারা পালিয়ে যায়নি, দেশে আছে, তাদের হয়তো কিছু অর্থ বাইরে আছে বাংলাদেশের প্র্যাকটিসের কারণে। তো তাদেরকেও আপনারা কিভাবে লিগ্যাল প্রসেস ছাড়া নেগোসিয়েশনের মাধ্যমে আনার যে পরিকল্পনা করছিলেন, সেটার কি অবস্থা? ইটস এ ভেরি কমপ্লেক্স ইস্যু। যেমন একটা মামলা যদি দুদক করে, তাহলে কিন্তু তার নেগোসিয়েশন কোনো স্কোপ থাকে না। এটা সিভিল কেস হবে না, এটা ক্রিমিনাল কেস হয়ে যাবে। তো আমাদেরকে কিন্তু এই ব্যাপারে ডিসিশনটা খুব আর্লি স্টেজে নিতে হবে যে আমরা কোন কেস কিভাবে হ্যান্ডেল করব। এটাকে আমরা বলি ডিকনফ্লিক্টিং। এক্স্যাক্টলি। তো ডিকনফ্লিক্টিং করার জন্য আমরা এখন প্যানেল অফ লয়ার্স অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছি, যারা কেসগুলোকে দেখে দেখে বলবেন যে এটা সিভিল, এটা ক্রিমিনাল কেস হবে, এবং সেটার ভিত্তিতে আমরা আগাবো। এই প্রক্রিয়াটা এখন চলছে। তার মানে একটা কোঅর্ডিনেশন দরকার আছে। হ্যাঁ, কোঅর্ডিনেশন করছি, বাট একটু যেমন আমরা যদি দেখি স্যার, আপনি যেটা বললেন দুদক বা এসিসি যদি মামলা করে, তাহলে তাকে আপনি আবার আরেক ওইভাবে যেতে পারবেন, আমি তো সিভিল করতে পারবেন না। তো এইখানে আমরা দেখেছি যে অনেক ব্যবসায়ী এখন ভীত অবস্থায় আছে, তাদের যে কোনো সময় অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে, তারা ভয় পাচ্ছে কখন কাকে অ্যারেস্ট করা হবে, তারা অনেকে নেগোসিয়েশনে এসে আবার অ্যারেস্ট হওয়ার ভয়ে আছে। এরকম এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে ঠিক অর্গানাইজড না আমাদের স্টেট কাঠামোটা, যারা একসাথে হয়ে অ্যাসেটটা রিকভার করবে, সেটা আসলে কতটুকু সম্ভব ব্যবসায়ীদের জন্য, যে কারণে তারা নতুন ইনভেস্ট করছে না দেশে, সেই আতঙ্ক কতটুকু কমানো সম্ভব? এখানে আমি একটা জিনিস বলবো, আমরা কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা কোনো বিজনেসকে ইন্টিমিডেট করিনি, বন্ধ করিনি। আপনি করেননি, কিন্তু আপনারা করেননি, কিন্তু এসিসি করছে, অন্যান্য এজেন্সিগুলো করছে, সেটা কিভাবে ঠেকানো সম্ভব? আমি তো অন্যদের হয়ে কিছু বলতে পারবো না। আমি যেটা বলবো যে আমরা ব্যাংকার্স কমিউনিটি অ্যান্ড বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলবো যে আমাদের লক্ষ্যটা হচ্ছে, এবং সরকারের লক্ষ্য আমি মনে করি, যে প্রতিটা প্রতিষ্ঠান যেন চালু থাকে। এস আলমের কোম্পানিকেও কিন্তু আমরা, এসএস পাওয়ারকেও আমরা এলসি খুলতে দিচ্ছি। ওকে, আমরা সবাইকেই বলছি যে যে কোনো প্রতিষ্ঠান যদি চালু অবস্থায় রাখা সম্ভব হয় যেন চালু থাকে। আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে চাই না। হ্যাঁ, পরবর্তীতে যদি কোনো প্রতিষ্ঠান সরকার বা ব্যাংক নিতে চায়, সেটা তারা নিতে পারবে, আইনগতভাবে নিয়ে নেবে, কিন্তু বন্ধ করে ধ্বংস করাটা আমাদের লক্ষ্য নয়। তো এইখানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন অবজেক্টিভ আছে। আমাদের প্রতিষ্ঠানের অবজেক্টিভ হচ্ছে অর্থনীতিকে সচল রাখা এবং চালু রাখতে হবে, আমাকে এনগেজমেন্টে যেতে হবে। অর্থনীতি সচল রাখতে হলে ব্যবসায়ীদের সচল রাখতে হবে। এখন আপনার মতামত কি, যে এই যে যখন তখন ব্যবসায়ীদের হয়রানি করা, দুর্নীতি দমন করা, সেটা কি পলিটিক্যালি বায়াসড এ ধরনের ডিসিশন হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয় আপাতত? আমার জানা মতে আমি করছি না, এবং আমি এটাকে পিওর অ্যান্ড সিম্পল, যদি দুদক কিছু করতে চায় আমি বলবো দুদক ক্যান গো অ্যাহেড, আমি সেখানে ইন্টারফেয়ার করব না।
কারণ আমি এমন কিছু জানি না যেটা হয়তো দুজন জানি, তারা হয়তো সেটার ভিত্তিতে কাজ করছে, আমি সেটা নাও জানতে পারি, কাজে আমার কোনো অধিকার নেই তাদেরকে স্টপ করার। কিন্তু আমি মনে করি যে এটা তদন্তকারী প্রতিষ্ঠানরা দেখবে, আমার দায়িত্ব হচ্ছে সব বিজনেসকে করা, সাপোর্ট দেওয়া ইফ দে আর ডিজার্ভিং। আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দুটো সেপারেট জিনিস, আমরা ইন্টিগ্রেট একসাথে করব না, আমি করতে চাইও না, যার যারটা সেই করুন। নেগোসিয়েশন তাহলে কি হবে, সেটা সম্ভব কিনা আসলে এই বাস্তবতায়? এটা একটু কমপ্লেক্স ইস্যু এখানে, and government as a whole has to decide যে এটা সম্ভব কিনা। এখানে একটু স্লো ডাউন হয়ে যায় জিনিসটা বাস্তবিক পক্ষে, বা হয়েছে। ওই ডিসিশনটা আমরা এখনো পৌঁছাতে পারিনি, এবং এটা আমি যে কারণে আমি এটা প্রপোজ করেছি যে আমরা ডিকনফ্লিক্টিং লিগ্যাল বডি করে দেব, যারা এই সেপারেশনটা করে দিবে, আইনজ্ঞরা, এবং সেটার ভিত্তিতে আমরা বলবো যে এই কেসগুলো সিভিল, বাকিগুলো সব ক্রিমিনাল। আমি নিজে কোনো ডিসিশন নেব না, কাউকে ডিসিশন নিতে হবে না, একটা নিরপেক্ষ আইনজ্ঞ কমিটি এই সিদ্ধান্তটা নিক। আমরা এখন ফরেক্স মার্কেটের দিকে যাই। আমরা যদি দেখি, খুব ইন্টারেস্টিং, শুরু করতে চাই এইভাবে যে 1 বছর আগেও আপনি যখন আসেন বাংলাদেশ ব্যাংকে, বা যখন আগের রেজিমে আমাদের যেভাবে ডলারের দাম বাড়ছিল এবং রিজার্ভ কমে যাচ্ছিল, সবার আতঙ্ক ডলারের প্রাইস কোথায় যাবে, রিজার্ভ আমরা সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক 1 বছর পর এই সময় আপনাকে যখন আমি ইন্টারভিউ করছি, তখন একদিন আগেই আপনারা $171 মিলিয়ন মার্কেট থেকে কিনেছেন, কারণ ডলারের রেট এত কমছে যে মার্কেটে আপনাদের ইন্টারভেন করতে হচ্ছে কিনে, যেটি আপনার রিজার্ভকেও বাড়াবে এবং আমরা রিজার্ভও বাড়তে দেখছি। তো সেটি আসলে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা ফরেক্স মার্কেটে একটা গ্রেট ডেভেলপমেন্ট দেখতে পেয়েছি। আপনি কি মনে করছেন, আপনি যেহেতু আমরা একটা এটাকে কি বলবো ম্যানেজড ফ্লোটিং রেটে গিয়েছি, ওটা গ্রেটার ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে গিয়েছি, আপনার প্রেডিকশন কি এই ফরেক্স মার্কেট নিয়ে? না, আমি একটা কথা বলি, প্রথম দিন থেকেই আমি একটা কথা সবসময় বলে আসছি, আমাদের লক্ষ্য হচ্ছে এক্সচেঞ্জের স্টেবিলিটি, নট ফিক্স। এবং আমি বলতাম যে যদি ইনফ্লেশন ফাইটে আমাদেরকে জিততে হয়, এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতেই হবে, তা না হলে ইনফ্লেশনকে আমি কমাতে পারবো না। সো দ্যাটস এ প্রি কন্ডিশন ফর দ্য ফার্স্ট অর্ডার অফ বিজনেস, এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখা। অ্যাট দ্য সেম টাইম এটাকে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, যেটা আমরা করেছি প্রথম দিন থেকে। যে আমি আসার পরে $1 আমি রিজার্ভ থেকে বিক্রি করিনি এখন পর্যন্তটা, কিনেছি কিন্তু বিক্রি করিনি কোনোদিন। এই যে একটা পলিসি, তার মানে কি আমি তো বাজারে ইন্টারভেনশন করিনি, বাজার তো বাজারের মতোই চলছে। যদিও আমরা বললাম এই গত মাসে যে আমরা 2 মাস আগে যে আমরা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে চলে গেছি, বাজার ভিত্তিক হয়েছে, কিন্তু তার আগেও আমরা কিন্তু কোনো ইন্টারভেনশন করিনি বাজারে। হ্যাঁ, হয়তো বলা ছিল যে এক্সচেঞ্জটাকে স্টেবল রাখবেন ইত্যাদি ইত্যাদি, এর বাইরে কিছু না। আমরা কি এক্সপিরিয়েন্স করলাম যে বাজারে ডলার না ছেড়েও বাজার মোটামুটি ভাবে সেলফ ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ সাপ্লাইও আছে, ডিমান্ডও আছে, এবং সাপ্লাই ডিমান্ডের মধ্যে সেরকম বড় কোনো মিসম্যাচ নাই, কারণ আমি তো বিক্রি করছি না। আমার এক্সচেঞ্জের তো অনেকেই আমাকে বলছিল এক্সচেঞ্জের 150 হবে, 170 হবে, 100 ইয়মুক হবে, পাকিস্তানে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, আর বাংলাদেশে কেন হবে না? হবে। আমাকে IMF থেকে যেমন চাপ দেওয়া হচ্ছিল ডিসেম্বর যখন তারা আসলো, গো টু দ্য মার্কেট বেসড এন্ড ফ্লোটিং এক্সচেঞ্জ করে দাও, আমরা টাকা ছাড় করে দেব। তা আমি বললাম যে আমরা যাব, কিন্তু এখন না, বাজারটাকে আগে পর্যবেক্ষণ করি, বাজারটাকে বুঝি, বাজারটাকে স্টেবল করি, তারপরে আমরা যাব, তার আগে না। আমাদের উপর যথেষ্ট চাপ ছিল, পত্রিকাতেও লেখা হয়েছে, আপনাদের পত্রিকাতেও লেখা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জের নিয়ে কি ভাবছে আর কেউ জানে না, কেউ বুঝে না। আসলে কথাটা হচ্ছে যে আমি না বুঝে আগুনে ঝাঁপ দিতে যাব না, আমি বুঝবো আগে আগুনের তাপমাত্রা কত, ওটাকে আমার ওয়ারেবল কাপড় যদি ভালো থাকে আগুন আমাকে স্পর্শ করবে না। কাজেই আমরা যখন দেখলাম
5-6 মাস পরে যে মোটামুটিভাবে বাজারে কোনো অস্থিতিশীলতা নাই, দুবাইয়ের থেকে যে চাপটা ছিল যে তারা ধরে রাখবে, তারা ছাড়বে না, এগ্রিগেটরের সমস্যাটা ছিল, দে ওয়ার ভেরি অ্যাগ্রেসিভ, তারা 127 টাকার নিচে ছাড়বে না, এটা সেটা। আমিও থ্রেট দিলাম যে আমরা তোমার কাছে কিনবো না, আমার দরকার নেই দুবাই থেকে কেনার। তো মোটামুটিভাবে তারাও বুঝলো, আমরাও বুঝলাম, তারাও বুঝলো যে আমি জানি যে তারা 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি ধরতে পারবে না, এবং 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরার ক্ষমতা আমাদের আছে, না পাঠালেও আমরা টিকতে পারবো। তারা টিকতে পারবে না, তাদেরকে টাকা ছাড়িয়ে দিতে হবে। তো ইন দ্যাট বেট আওয়ার উইনিং ইজ শিওর, অ্যান্ড উই গট দ্য উইনিং সাইড। হ্যাঁ, তো আমরা যখন দেখলাম যে ঠিক আছে আমাদের স্টেবিলিটি চলে আসছে, দেন উই সেড IMF, ওকে ফাইন, উই আর গোয়িং ফর মার্কেট বেসড, অ্যান্ড উই ডিড ইট। তো থ্যাঙ্কফুলি ইট অল ওয়ার্কড ভেরি নাইসলি। আমাদের মানে নড়ে তো নাই, এখন 1 মাস পরে এটাকে আস্তে আস্তে আমি একটা জিনিসই করেছি, আমি আর কিনি নেই এর মধ্যে। এই গত 1.5 মাস বিক্রি করেননি? কিনি নাই, বিক্রি তো করবোই না, তো আমি আগে বিক্রি আমি করবো না, কিন্তু কিনিও নাই। ফলে যেটা হয়েছে যে বাজারে এক্সেস ডলার লিকুইডিটি জমে গেছে অনেক, অ্যান্ড দেয়ার মানে ও কি বলবো, একটা মাটিতে যখন ভেজা হয়ে যায়, প্যাচ প্যাচ করতে থাকে, সেই মাটিতে কিন্তু হ্যাঁ ওভার স্যাচুরেটেড হয়ে গেছে উইথ ডলার। টাকার শর্টেজ, কিন্তু ডলার নাই, ডলার আছে প্রচুর, টাকা নেই। তো ন্যাচারালি ব্যাংকস তো ডলার দিয়ে চলবে না, তাদের তো টাকার দরকার। সো রেট ইজ সিঙ্কিং। আমাদের তো আবার এক্সপোর্টারদেরকেও স্বার্থ দেখতে হবে, অন্যান্য কনসিডারেশনকে নিতে হবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, এই 121 টাকাতে আমরা এটাকে আমরা কিনে নেই কিছু। আমরা অকশন দিয়ে আমরা কিনলাম, তো অ্যাকশন রেসপন্স ভালো, আমরা ভবিষ্যতে আরো কিনবো। আপনি কি দেখেন যে ফিউচার ট্রেন্ডটা কেমন? যেমন অনেকের, আমি একটু যারা ক্রিটিক তাদের কথা একটু আনি, যে তারা বলছেন রিজার্ভ বাড়ছে অ্যাট হোয়াট কস্ট। তারা বলছে যে দেশে ব্যবসা নেই, দেশে ইম্পোর্ট হচ্ছে না, রেমিটেন্স এবং এক্সপোর্ট এসবের কারণে বাড়ছে, কিন্তু যখন আমাদের পেমেন্ট প্রেশার আসবে সামনে, আমরা যে অনেক লোন নিয়েছি, তখন আমাদের কি হবে? এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আসে, আপনি কি দেখছেন? শুনুন, প্রথমত আমি বলবো আমার দায়িত্ব না আমদানি করা, বিজনেসম্যানরা আমদানি করবেন, জনগণ ভোক্তারা ভোগ করবে, এখানে কোনো রেস্ট্রিকশন তো নাই। এখন তো আর ইম্পোর্ট রেস্ট্রিকশনগুলো কোনো ইম্পোর্ট রেস্ট্রিকশন নাই, কোনো মার্জিন নাই, কিচ্ছু নাই। আপনারা আমদানি করেন, কেউ না করবে না। বিনিয়োগ কে করবে না করবে সেটা তো বিনিয়োগকারীর সিদ্ধান্ত। হ্যাঁ, সরকারের পক্ষে আমি বলবো যে সরকারের উচিত হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ আরো সৃষ্টি করা, আরো অনেক কিছু করার আছে, সেটা করতে হবে। কিন্তু এটা বলাটা আমি মনে করি আনফেয়ার ক্রিটিসিজম, যে বিনিয়োগ আমদানি কেন হচ্ছে না। আমদানি, দেশের বাজারে কি কোনো পণ্যের কোনো শর্টেজ আছে? কেউ বলতে পারবে যে এই জিনিসটা পাচ্ছি না, কিন্তু নাই শর্টেজ, মানে বাজারে এটা সরবরাহ নাই, সব দোকানে সব কিছু পর্যাপ্ত আছে, তাহলে অসুবিধাটা কোথায়? আমি কি জোর করে আমদানি করব? সেটা তো কাম্য নয়। কাজে লেট দ্য মার্কেট ওয়ার্ক। স্যার, ডলারের রেট আপনার কি মনে হয়, এই যে প্রেডিকশন আপনি বলছেন 150 টাকা 170 টাকা মানুষ ভাবতো, তো সেটা তো আসলে আমরা অলরেডি ওভারকাম করে গেছি, তারপরেও ফিউচারে আপনার কি মনে হয় আমরা এই যে যদি আমাদের ইকোনমি ঘুরে দাঁড়ায়, আমাদের ইম্পোর্ট আরো বাড়ে, আমরা সেটা মানে অ্যাবজর্ব করতে পারবো, সেই ক্যাপাসিটি আছে কিনা? ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের উদ্দেশ্যটা কি? যদি বাজারকে ইকুইলিব্রেট করতে হবে ডলার ডিমান্ড হিসাবে। আমার যদি ডিমান্ড বেড়ে যায়, সাপ্লাই যদি একটু কম হয়, আমাকে তখন ডলারের রেটকে আপনি ডেপ্রিসিয়েট করতে দিতে হবে। এটা ন্যাচারাল ল, এই জন্যই তো আমি বাজার ভিত্তিক করছি। ইটস এ সেফটি ভালভ। আমি যদি ধরে রাখি তাহলে তো একসময় ওই দুধের ঢাকনির মতো দুধ দিয়ে পড়ে যাবে, যেটা আমাদের হয়েছে। সেটা তো আমি চাই না। আমি চাই যে ঠিক আছে, আস্তে 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 ডলারটা যেতে থাকুক উপরের দিকে, যদি দরকার হয়। ইন্ডিয়া যেটা হচ্ছে, আমি অনেক সময় ইন্ডিয়ান এক্সাম্পলটা দিই, যে ইন্ডিয়া তো 45 টাকা থেকে এখন 86 টাকা হয়েছে গত কয়েক বছরে, আস্তে আস্তে হয়েছে, অসুবিধা তো নেই। কিন্তু আমি মনে করি যে ডলারকে আমরা ধরে রাখবো না, ডলার বাজারের ভিত্তিতেই চলবে। আমরা মনে করি যদি ইনফ্লেশনকে আমরা 4-5-এ নামিয়ে আসতে পারি বা 3-এ নামিয়ে আনতে পারি, তাহলে ডলার স্টেবল হবে। ইনফ্লেশন যদি কমে, তাহলে আপনারা মনে করেন সেটাই আমাদের লক্ষ্য। তো ইনফ্লেশনকে আমি আশা করি
আগামী মার্চ মাসের মধ্যেই 5-এর নিচে নামিয়ে আনবো আমরা। কেন নামবে স্যার? কেন নামবে না? পলিসি ঠিক থাকলে পরে এটা নামতে বাধ্য, আমি মনে করি। আই এম এ বিলিভার ইন ইকোনমিক প্রিন্সিপলস। ওকে, হ্যাঁ, এর মধ্যে ইফ অ্যান্ড বাট আছে, কিছু সাপ্লাই সাইড ইস্যু আছে, রাজনৈতিক বিশৃঙ্খলা হলে পরে একটা জিনিস আছে, সেগুলো কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। এক্স্যাক্টলি, দোজ আর সাপ্লাই সাইড শকস। সেটাকে আমি যদি ধরে নিই যে নর্মাল থাকবে, তাহলে ইনফ্লেশন আশা করব এটা কমে আসবে। স্যার আপনি যেটা বলছেন সাপ্লাই সাইড, সেই সাপ্লাই সাইডে যদি যাই, আমি একটু কিছু ইন্ডিকেটর বলি যে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এখন 6.82%, আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট 29% হয়েছে, যেটা ইয়ার অন ইয়ার লো 29%, যেটি মানে অনেক বছরের মধ্যে অনেক লো। তো এই যে এই অবস্থায় আসলে সামনে আপনি মনিটারি পলিসি দিতে যাচ্ছেন, আপনি ইনফ্লেশন কমাতে যাচ্ছেন, তো সাপ্লাই সাইডকে সাপোর্ট দেয়া বা এই পলিসি রেট নিয়ে কি ভাবছেন? মানে এই যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আমরা সাপ্লাই সাইড সেন্ট্রাল ব্যাংক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মেকিং ডলার অ্যাভেলেবল, মেকিং শিওর যেটা আমার যেটুকু সার লাগবে দেশে, সেই সারটা যেন আমাদের আমদানি হয়। আমাদের যে পরিমাণ এলএনজি লাগবে সেটা যেন আমদানি হয়। যে পরিমাণ তেল কিনতে হবে, জ্বালানি তেল, সেটা যেন আমদানি হয়, যাতে ইলেকট্রিসিটির প্রোডাকশন হয়। দিস ইজ সাপ্লাই সাইড টু মি। আমি তো আর চাষ করতে যাব না, দিস ইজ নট সেন্ট্রাল ব্যাংকস রোল। ফার্মাররা চাষ করবে, তাদেরকে ফার্টিলাইজার আমরা পৌঁছে দেব, তারা চাষ করবে। কারখানা চলার জন্য বিদ্যুতের সংস্থাপন করে দেওয়া, সেটা আমাদের দায়িত্ব, সেটা আমরা করেছি। উই হ্যাড গন থ্রু এ ভেরি সিরিয়াস ক্রাইসিস। প্রতিদিন আমাকে সকাল বিকাল ফোন আসতো যে আজকে এখানে 70 মিলিয়ন, ওখানে 80 মিলিয়ন, 200 মিলিয়ন দিতে হবে, নাহলে এলএনজি জাহাজ আসবে না, সারের জাহাজ আটকে আছে মরক্কোতে, সেটা ছাড়বে না, ইত্যাদি ইত্যাদি। আর বড় ধানের সিজন চলে আসতেছে, সার না আসলে পরে ক্রাইসিস হয়ে যাবে, দুর্ভিক্ষ হয়ে যেতে পারে, নানান কিছু। উই হ্যাভ ওভারকাম দ্যাট। তখন তো আমাদের ডলার ছিল না, বিক্রিও করিনি, কিন্তু ডলার ম্যানেজ করেছি আমরা। এবং তখনকার একটা রোল ছিল আমাদের, ওয়ান অফ দ্য ডেপুটি গভর্নর, একটাই দায়িত্ব ছিল এখান থেকে ওখান থেকে কিনে সরকারের এই চাহিদাটাকে মিটিয়ে দেওয়া। তারপরে আস্তে আস্তে আর সব ঠিক হয়ে গেছে। এখন এখন আর কোনো ফোন কলও আসে না, কেউ ডলারের চায়ও না, সুন্দরভাবে বাজার চলছে। ওকে, সো ডলার অ্যাভেলেবল যে সেটা আমাদের একটা বড় শক্তি, যে আমাদের এই যে কোনো অর্থনীতির জন্য বৈদেশিক মুদ্রার সংস্থাপন ইজ এ মাস্ট। এটা না থাকলে পরে ইকোনমিক ক্রাইসিস হবে। ওকে, তো সেটা আমরা ওভারকাম করছি, সেটা আমরা ওভারকাম করেছি। এবং আমি মনে করি যে যদি আমরা সঠিকভাবে ম্যাক্রো ম্যানেজ করতে পারি, যদি আমাদের রাজনীতিটা ঠিক থাকে এবং আমরা ঠিকভাবে একটা ইলেকশনের মাধ্যমে সরকারে চলে ট্রানজিট করতে পারি, কোনো রকমের বিশৃঙ্খলা না হয়, তাহলে এটাকে আমরা ধরে রাখতে পারবো। এবং আমার যেটা লক্ষ্য হচ্ছে যে আমরা কেন এখন 30 বিলিয়নের মতো আছে, কেন 40 বিলিয়ন হবে না? স্যার আপনি রিজার্ভের কথা বলছেন, মানে এটা গ্রস রিজার্ভ যদি বলি আমরা, 30 বিলিয়ন বিপিএম 6 অনুযায়ী, আপনি মনে হয় ফিগারটা বলছেন পুরনো 24-25 বিলিয়ন। বিপিএম 6 অনুযায়ী গ্রস রিজার্ভ আপনি কত দেখতে চাচ্ছেন? আমি চাচ্ছি আমাদের গ্রস রিজার্ভটা 6 মাসের ইকুইভ্যালেন্ট হোক। 6 মাসের ইকুইভ্যালেন্ট, এখন এটা 5 মাসের একটু নিচে আছে। এক্স্যাক্টলি। তো 6 মাসের ইকুইভ্যালেন্ট মোটামুটি আমাদের 30 বিলিয়ন হলে আমাদের 6 মাসের, হ্যাঁ, বিপিএম 6 সেটা কত দিনে পারা যাবে আপনার মনে হয় স্যার? সেটা আমি প্রেডিক্ট করব না, বাট উইদিন এ ইয়ার হতে পারে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এই যে সামনে তো মনিটারি পলিসি আছে, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে আরো স্টিমুলেট করার জন্য আমরা এখন দেখি 15-16% ইন্টারেস্ট রেট। ব্যাংকগুলো এখন ট্রেজারি বিল বন্ডে বেশি ইনভেস্ট করে, লেন্ডিং না করে। সেই জিনিসগুলো মাথায় রেখে পলিসি রেট নিয়ে কি ভাবছেন? আমার ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট, আমি আগেও বলেছি, এখনো বলছি, যখন ইনফ্লেশন এবং পলিসি রেটের মধ্যে ডিফারেন্সিয়ালটা 3% মিনিমাম হওয়া দরকার। অর্থাৎ পলিসি রেটটা ইনফ্লেশনের চাইতে 3% বেশি থাকবে, এবং এটা হলে পরে আমরা পলিসি রেটকে নামিয়ে আনতে পারবো। ইনফ্লেশন যদি 7-এ নেমে আসে তাহলে 3% কিন্তু হয়ে গেল। এনি টাইম ইনফ্লেশন ফলস বিলো 7, আমরা পলিসি রেট নামিয়ে আনবো। কাজে ধরুন যদি ইনফ্লেশন আমরা সাকসেসফুল হই, এটা যদি 3-এ বা 4-এ নামিয়ে আনতে পারি, তাহলে রেটটা কোথায় থাকবে? পলিসি রেট হয়ে যাবে ধরেন 6 বা 7-এ, ইন্টারেস্ট রেট হবে 8 বা 9-এ। দ্যাটস দ্য অপটিমাম উইড লাইক টু হিয়ার।
এটা আমরা চাই, কিন্তু এটার জন্য আমাকে অনেকগুলো প্রিকন্ডিশন মিট করতে হবে, তাহলে আমরা এটা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। তো স্যার হোয়াইট পেপার নিয়ে একটু বলি, যে হোয়াইট পেপার নিয়ে আমরা অনেক শুনি যে তারা বললো যে $234 বিলিয়ন লন্ডার হয়েছে 15 ইয়ার্সে, আপনি বললেন $17 বিলিয়ন হয়েছে। এটা নিয়েও মানুষের অনেক প্রশ্ন, কেন দুই ধরনের ফিগার। তারপর হোয়াইট পেপার কমিটিও অনেক ফ্রাস্ট্রেশন তারা এক্সপ্রেস করে যে এই পেপার নিয়ে আসলে তেমন কোনো কাজ হচ্ছে না। আপনার এই বিষয়ে মতামত কি? আমি মনে করি যে দ্য টু নাম্বারস মে নট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি যে নাম্বারটা দিচ্ছি সেটা একটু সংকীর্ণ। সেটা হচ্ছে ব্যাংকিং খাত থেকে কত টাকা পাচার হয়ে গেছে, সেটা 18 to 20 বিলিয়ন ডলার আমি বলছি সবসময়। এটা আমাদের যে ব্যাংকিং খাতের এনপিএল আছে তার প্রায় 50% মতো। আর উনারা যেটা বলছেন সেটার মধ্যে যোগ করতে হবে এটার সাথে, যেমন দুর্নীতির মাধ্যমে যে বিশাল অঙ্কের অর্থ গড়ে উঠছে প্রতিটি মহল্লায় অঞ্চলে, শত শত লোকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করেছে এবং ব্যাপকভাবে সম্পদশালী হয়েছে, সেই সম্পদ পাচার করেছে, সেই সম্পদটার পরিমাণ কত, সেটা কিন্তু আমার এই ব্যাংকিং খাত থেকে নিতে হবে তা নয়। সাইফুজ্জামানের কথাই ধরি, উনি তো ভূমিমন্ত্রী হিসাবে প্রচুর টাকা কামাই করেছেন, সে টাকাটা তো আমার এখানে নাই। এবার যে 300টা বাড়ি, ওটা তো আমার ব্যাংকিং খাত থেকে নেওয়া অর্থ নেসেসারিলি না, হয়তো আছে কিছু, হয়তো, বাট পুরোটা কিন্তু সেখান থেকে হবে না। সেখানে ওখানে দুর্নীতির অর্থ বেশি আছে, কাজে এটা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট নাম্বার। এটাকে আমরা এগুলোকে, এই ফিগারগুলোকে ডকুমেন্টেশন করতে পারছি কতটা সম্ভব হচ্ছে না। ওনারা ডকুমেন্ট করেছেন ওনাদের হিসাবে, আমি রেসপেক্টফুলি সেটাকে আমি বলছি এভিডেন্স, মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে এগুলো হয়েছে, কিন্তু এভিডেন্স গ্যাদারিং এ আমরা অনেক পিছিয়ে থাকছি, সেটার কতটা সম্ভব হবে? এভিডেন্স গ্যাদারিং যেটা কোর্টে অ্যাডমিসিবল, ইটস এ ভেরি ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং। এক্স্যাক্টলি। পারসেপশন অর বিলিফ যেটা আমরা, সেটা ইজ মাচ ইজিয়ার টু ফর্ম অ্যান্ড বাট ইজ ডিফিকাল্ট টু প্রুভ। কাজে আমাদেরকে যখন এভিডেন্স গ্যাদারিং এ যেতে হচ্ছে, তখন আমাদেরকে কিন্তু ওই ঘুষের টাকা বা ইসের টাকা ওইটাকে নিয়ে তো আমি আমেরিকান কোর্টে যাই কোনো লাভ করবো না। কি সেটাই আমাকে দেখাতে হবে দুটো উপায়। একটা হচ্ছে যে ব্যাংকিং খাত থেকে কিভাবে ফরেন্সিক এভিডেন্সের মাধ্যমে যে এটা তারা তাদের নামে লোন নিয়েছে, লোন নিয়ে সেই টাকাটা আত্মসাৎ করে সরিয়ে ফেলছে, সেটা একটা। 2 নম্বর যেটা দেখানো যেতে পারে সেটা হলো যে তাদের যে আয়টা সম্পদ বাইরে আছে, সেই সম্পদের নোন সোর্স নাই। অর্থাৎ তারা বাংলাদেশে যে ট্যাক্স রিটার্নগুলো দিয়েছে বা যে স্টেটমেন্টগুলো দিয়েছে, ওয়েলথ স্টেটমেন্ট, সেটার সাথে এই সম্পদের কোনো মিল নাই, ওটা হয়তো 100 গুণ বেশি। তাহলে একটা ইনকনসিস্টেন্সি আছে, দ্যাট কুড বি এ বেসিস ফর ক্লেম অন দ্যাট। তো এইভাবে করতে হবে, বাট ইটস নট ইজি। স্যার এনআরবি ব্যাংক নিয়ে একটু মানে বলি যে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে 3টি এনআরবি ব্যাংক নেওয়া হয়েছিল এনআরবিদের কোটায়। সেটা আসলে তার মধ্যে একটা তো আমরা দেখছি এনআরবি গ্লোবাল, সেটি নামই চেঞ্জ করে পুরোপুরি গ্লোবাল ইসলামী ব্যাংক হিসেবে রান করলো, সেটি এখন মৃতপ্রায়। তো এই এনআরবিদের কোটায় আসলে এনআরবি ব্যাংক, আপনি মার্জারের কথা ভাবছেন, আবার এনআরবিদের কোটায় আসলে এনআরবি ব্যাংক থাকার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? দেখুন, আমি তখনও বলতাম, এখনো বলি, আমাদের দেশে একটা প্রবণতা হচ্ছে যে ব্যাংকে অ্যাসোসিয়েট করা উইথ এ পার্টিকুলার গ্রুপ। এক্স্যাক্টলি। এনআরবি কেন ব্যাংকের মালিক হইতে পারবে? হবে না, বা হওয়ারও কারণ নেই, হওয়ারও কোনো কারণ নেই। তারা এসে স্টক মার্কেটে কিনে দে ক্যান বিকাম বোর্ড মেম্বার্স অফ দিস অর দ্যাট। যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সবই রাজনৈতিক কারণে দেওয়া হয়েছিল, এটা আমরা তো জানি। দেয়ার ওয়াজ নো মেরিট। তারা কি এনআরবিদের সেবায় কিছু করেছে? কিচ্ছু করেনি। তাদের কি কোনো ব্রাঞ্চ আছে নিউ ইয়র্কে বা লন্ডনে? কোথাও নাই। করতে পারবে না, করতেও পারবে না। 10 বছরে পারবে না, 20 বছরেও পারবে না। সে সামর্থ্যও নেই, সেই গুণগত মানও নেই। তো এটা আমাদের একটা কালচার, আমাদের সেনাবাহিনীর ব্যাংক, আমাদের পুলিশের ব্যাংক, আমাদের বিডিআরের, পৃথিবীর কোথাও এগুলো নাই। ক্রেডিট ইউনিয়ন থাকতে পারে,
সব অনেক দেশে আছে, হুম কিন্তু স্পেশালাইজড এই ব্যাংক বা বাহিনী ব্যাংক, অমুক ব্যাংক তমুক ব্যাংক, এগুলো সত্যি কথা বলতে ইটস ইউনিক টু বাংলাদেশ, এবং ইট ইজ এ পলিটিক্যাল ক্রিয়েশন। এগুলো আসলে হোয়াটস দ্য পারপাস ইট ইজ সার্ভিং? ইটস এ ব্যাংক লাইক এনি আদার ব্যাংক, এক্স্যাক্টলি। অ্যান্ড ওয়াই শুড এখন আসছে যে অফিসার্স ব্যাংক হবে, তারপরে ইয়ে বলবে যে আমাদের তারপর নামে নামে আমরা ব্যাংক কাস্টমসের নিব, ব্যাংক হবে, অমুকের ব্যাংক হবে। তারপর আমরা ইন্ডিভিজুয়াল নামে ইজ নামে দ্যাট ব্যাংক দ্য ওয়ে নিব। দ্য কান্ট্রি শুড গো? নো। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আসলে কি হওয়া উচিত আপনার কাছে মনে হয়? এগুলো কি মার্চ করা? আমাদেরকে যেটা দরকার, আমাদের শক্তিশালী ব্যাংক দরকার। আমাদের এখানে একটাও শক্তিশালী ব্যাংক নেই, নট এ সিঙ্গেল ওয়ান, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে পারে। দ্য বেস্ট ওয়ান্স আর অলসো নট। ওকে। তারা আমাকে যখন আমি ব্যাংকের বোর্ডে ছিলাম, আমাকে আবেদ সাহেব একবার রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটা স্ট্র্যাটেজি করেন যে কিভাবে ব্যাংককে আন্তর্জাতিক মানসম্পন্ন করা যায়। আই লুকড অ্যাট ইট, একদিন দুদিন দেখে বুঝলাম যে এটা তো সম্ভব না। কারণ হলো আমি সিঙ্গাপুরের ডিবিএস, ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, তার অ্যাসেটটা দেখলাম। তখন এটা অ্যাসেট ছিল $150 বিলিয়ন। আমাদের সারা ব্যাংকিং খাতের অ্যাসেট হচ্ছে $150 বিলিয়ন, 60টা ব্যাংক মধ্যে। কিভাবে আমি ওই লেভেলে যাব? দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ ভেরি স্মল, এখানের অ্যাকুমুলেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইজ ভেরি স্মল অ্যান্ড স্লো, ডেপথ নাই বললেই চলে, এবং অগণিত ব্যাংক। ফলে we have Lilliput banks, we don't have giant banks. Exactly. And giant bank না হলে আন্তর্জাতিক মর্যাদা পাওয়া যায় না, এবং এটা এইভাবে হবে না, আর অনেক সময় লাগবে। হয়তো কোনোদিন ব্র্যাক ব্যাংক হয়তো সেই পর্যায়ে যেতে পারে, আমি আশা করি যাবে, কিন্তু সময় লাগবে। স্যার, আপনি ব্যাংক নিয়ে অনেক কিছু এসেই আমরা দেখেছি অনেক ধরনের স্ট্র্যাটেজি রয়েছে, মার্জার করা, কাকে ঠিক করা। নন ব্যাংক আমরা দেখি 30টা, প্রায় 20টার মতোই রেড লিস্টে আছে, এবং অনেক নন ব্যাংক ডিপোজিটারদের ডিপোজিট নিয়েছে, ডিপোজিটের টাকা ফেরত দিতে পারছে না বছরের পর বছর। এটা শুধু মানে ব্যাংক তো কয়েক বছর, কিন্তু নন ব্যাংক আরো বহু বছর ধরে আমরা দেখছি ডিপোজিটার সাফার করছে। এতগুলি নন ব্যাংক আমাদের প্রয়োজন আছে কিনা, এবং এই যে একটা ক্রাইসিস নন ব্যাংক সেক্টরে, সেটাকে আপনারা অ্যাড্রেস করবেন কিনা? দেখুন, আমরা সবসময় যখনই একটা কিছু করতে যাই, আমরা আউট অফ কন্ট্রোল নাম্বার নিয়ে আসি। ধরেন এমএফএস এর কিন্তু 28টা না 27টা আছে, সাকসেসফুল কয়টা? সাকসেসফুল একটাই এখন পর্যন্ত। একটা বা দেড়টা, একটা বা দেড়টা, দুইটা বলা যাবে না। আমি নগদকে অর্ধেক হিসাবে ধরলাম সিবলি। তো বাকিগুলো কোথায় খবর নেই, কেউ চিনে না। রকেটে কিছুটা কিছুটা চেনে, বাকি খবর নেই। একই জিনিস হয়েছে তারও আগে এই নন ব্যাংকে। আমাদের কত 35টা না 36টার মতো নন ব্যাংক আছে। এর মধ্যে 20টা তো চোখ বন্ধ করে যদি কালকে মেরে ফেলা হয় কিছু হবে না। আমরা এখন প্রসেসে যাচ্ছি যে 20টাকে আমরা, বা অ্যাবাউট দ্যাট নাম্বার, 15 থেকে 20টার মধ্যে এগুলোকে হয়তো লিকুইডেট করে দেওয়া হবে। এবং কিভাবে আমরা এখন যারা ডিপোজিটর, তাদেরকে আমরা ক্ষতিপূরণটা দিতে পারি কিছুটা হলেও, সেটা এখন আমরা নির্ণয় করছি। কারণ তাদের ওই ডিপোজিটররা কিন্তু আবার ইন্স্যুরেন্সের আন্ডারে, তারা ইন্স্যুরেন্সের, তাদের প্রতি সরকারের কোনো অব্লিগেশন নাই, কিন্তু পলিটিক্যাল একটা কমিটমেন্ট হয়তো থাকতে পারে, একটা সামাজিক দায়িত্ববোধ আছে। তবে নতুন একটি কিন্তু আপনারা নন ব্যাংক ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসছেন। তো আমরা চেষ্টা করব যতদূর সম্ভব ক্ষতিপূরণ দেওয়া যায়, কিন্তু এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা যাবে না। মানে এই প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, এগুলোকে রেজলিউশনে নিয়ে লিকুইডেশন করাটাই হচ্ছে সর্বোত্তম উপায়। এবং এখানে হয়তো আমাদের 10-12 হাজার কোটি টাকা লাগবে, এটা নিয়ে আলোচনা করেছি আমি সরকারের সাথে। তো সরকার যদি এটাকে দিতে রাজি হয়, এটাকে আমরা লিকুইডেট করে দিতে পারবো। স্যার, ডিজিটাল আমি মনে করি যে এটা করা ভালো হবে, ইট উইল ক্লিন আপ দ্য হোল সিস্টেম। এবং আমরা পরে যেগুলো থাকবে তাদের উপর আমাদের মনিটরিংটা আরো অনেক জোরদার করব, এবং এটা দরকার হবে। এখনো করতে পারছি না, কারণ এই মরাগুলোকে নিয়ে আমি কোনো কিছু লাভ, এখানে ডাক্তারি করে কোনো লাভ হবে না, কারণ দে আর অল ডেড।
ওকে স্যার, ডিজিটাল ব্যাংক নিয়ে আপনি বলছিলেন, একটু যদি বলেন, একটু টাচ করেন ডিজিটাল ব্যাংক, যে আপনার ডিজিটাল ব্যাংক নিয়ে কোনো প্ল্যান আছে? তবে একটা জিনিস আমি একটু বলি, যদি গুড গভর্নেন্স ভালো থাকে, যদি প্রাতিষ্ঠানিকভাবে তারা মানে ট্রান্সপারেন্ট হতে ফাংশনিং করে থাকে, তারা কিন্তু ভালো করছে। আইডিএলসির কথাই ধরি, আইপিডিসির কথা অনেক ধরি, ব্যাংকের চাইতেও ডেল্টা ব্র্যাকের কথা ধরি, এরকম স্ট্রং 7-8টা আছে যারা নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং শক্তভাবে দাঁড়িয়ে আছে। কাজেই বাংলাদেশে সাকসেসফুল এন্টারপ্রেনিয়রশিপ দিতে পারে না তা নয়, কিন্তু তাদের সংখ্যা কম, এটাই দুঃখজনক। স্যার, ডিজিটাল ব্যাংক নিয়ে যদি আপনাদের কোনো প্ল্যান থাকে, যেহেতু আমরা দেখেছি যে ডিজিটাল ব্যাংক, অনেক ব্যাংক ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিতে আগ্রহী ছিল, তো পরে তো এখানে বিভিন্ন ধরনের পলিটিসাইজ আমরা দেখলাম, এখন আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? আমাদের প্ল্যান আছে, আমরা খুব শীঘ্রই এটা নিয়ে যাচ্ছি, হয়তো অগাস্ট মাসে আমরা ইনভাইট করব নতুন অ্যাপ্লিকেশন। ওকে, যারা আগে করেছেন তারাও করতে পারবেন, এবং আমরা তারপরে খুব দ্রুতই সিলেকশনে চলে যাব। কতগুলো দিতে পারেন স্যার? আমরা এখনো বলবো না, আমরা দেখবো যে পুলটা কত স্ট্রং, তারপরে নাম্বারটা ঠিক করব। আর নগদ খুব বেশি যে হবে তা নয়, আমরা তো একটু ধাপে ধাপে যেতে হবে। ওকে, আর নগদ নিয়ে স্যার আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? এটা আসলে কি অবস্থায়? নগদটা তো আপনারা জানেন যে এখানে অনেক দুর্নীতি হয়েছে এবং কার্যকলাপটা সম্পূর্ণ বেআইনিভাবেই পরিচালিত ছিল। যদিও বাংলাদেশ ব্যাংক একদিকে ক্রেডিটও দিব যে তারা তাদেরকে পুরোপুরি লাইসেন্স দেয়নি, রাজনৈতিক চাপের কারণে আংশিকভাবে লাইসেন্স দিয়েছে, টেম্পোরারি লাইসেন্স দিয়েছে, কিন্তু পুরোপুরি দেয়নি। এবং নগদের মেইন ভায়োলেশন হলো যে পোস্ট অফিস ইজ নট এন আর্থিক প্রতিষ্ঠান, পোস্ট অফিসকে দিয়ে এটা কিন্তু আইনের সাথেই সংঘর্ষিক, এটা এক্সেপশন একটা করে আসছে। দ্বিতীয় হচ্ছে পোস্ট অফিসের কোনো সক্ষমতা নেই টু রান a technology platform like this. তারা পার্সেলই পাঠাইতে পারে না। পোস্ট অফিসের আসল যে বিজনেসটা হওয়া উচিত সেটা হচ্ছে পার্সেল বিজনেস। পার্সেল বিজনেসে পোস্ট অফিসের কি আছে? কিছুই নেই, জিরো। অথচ পৃথিবীর সব দেশে পোস্টাল ডিপার্টমেন্ট কিন্তু চলে, মেইন সোর্স অফ রেভিনিউ। আজকালকার দিনে তো চিঠি দিয়ে কিছু হয় না, পার্সেল। আপনি যদি ইউএস পোস্টাল ডিপার্টমেন্টে যাবেন, লাইন দিয়ে লোকজন পার্সেল নিয়ে একজন কাছে পাঠাচ্ছে, একজনকে পাঠাচ্ছে, সেগুলোই পোস্ট অফিস হ্যান্ডেল করে। 80-90% রেভিনিউ আসে পার্সেল থেকে। আমাদের পার্সেল বিজনেস তারা নাই, তারা আসছে প্ল্যাটফর্মে, এইখানে যেখানে তাদের কিছু করার নাই। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে এর মধ্যে মামলা মোকদ্দমা ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে, ক্ষতিও হয়েছে। এই যে হাইকোর্টের একটা ইনজাংশন দেওয়া হয়েছিল, এই ইনজাংশনের সময় তারা বেশ কয়েক কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছে। স্যার, কোন সময়কার ইনজাংশনের কথা বলছেন? গত মাসে। আচ্ছা, 1 মাস 1.5 মাস আগে। ওকে, হাইকোর্ট থেকে একটা ইনজাংশন দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া হলো। ওকে, সেই সময় ওই 10-15 দিনের মধ্যে তারা আবার যা করার তাই করে ফেলছে। তাহলে আপনারা ফাইনালি আসলে কি করতে আবার পরে যাচ্ছেন? সুপ্রিম কোর্ট থেকে আমরা এটাকে এই ইনজেকশনটাকে উল্টো করে ফেলা হয় এবং উই গেট ব্যাক কন্ট্রোল। এরা তো ই মানি ক্রিয়েট করেছে প্রায় 630 কোটি টাকা, যেটা 1-to-1 হইতে হবে, অর্থাৎ 1 টাকা দিলে আমি 1 টাকার ই মানি ক্রিয়েট করবো। সে 630 কোটি টাকা এক্সট্রা করে তারা বেতন ভাতা ইত্যাদি সবকিছু তারা এনজয় করতো। লাইফ ওয়াজ ইজি, খালি ই মানি ক্রিয়েট করো এবং বেআইনিভাবে, এবং সেটা দিয়ে লাইফ স্টাইলকে মেনটেন করা। তারা যেটা করেছে 1700 কোটি টাকার উপরে এই আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে চেক, যে টাকা দেওয়া হয়, সেইগুলোকে আত্মসাৎ করছে। গরিব মানুষকে না দিয়ে সেই টাকাটাকে ভিন্ন অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টের অস্তিত্ব নাই, যে অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি নাই, সেইখানে টাকাগুলো পার করে সরিয়ে ফেলছে। সেটা কি স্যার আপনারা পেয়েছেন? ওই এভিডেন্স পেয়েছেন? টাকা পাবো কি করে? টাকা তো নিয়ে এভিডেন্স পেয়েছেন? অফকোর্স, অফকোর্স। এটা অডিটেড ভার্সনে এটা পরিষ্কারভাবে আসছে। আমাদের প্রিলিমিনারি এস্টিমেশনে আসছিল, ওটা দুটো কাছাকাছি চলে আসছে। কেপিএমজি এটা করেছে এবং এটা তথ্য নির্ভর। ওকে স্যার, এটা নিয়ে তাহলে কি এখন আমাদের হলো যে এটাকে খুব দ্রুত প্রাইভেটাইজেশনে নিয়ে যেতে হবে, কারণ এটা তো পোস্ট অফিসের চালানোর সক্ষমতা নাই, বাংলাদেশ ব্যাংকেরও কোনো ইচ্ছা এবং সক্ষমতা আমাদের নাই। আমরা তো এখানে একটা প্ল্যাটফর্ম চালানোর জন্য আসিনি, আমরা এখানে টেম্পোরারিলি এটাকে ঠেকা দিয়ে রেখেছি। এর টেকনোলজিক্যাল যে প্ল্যাটফর্ম সেটাও খুব দুর্বল, যে কোনো সময় ভেঙে যেতে পারে। কাজেই এখানে বিনিয়োগ করতে হবে কয়েক হাজার কোটি টাকা, সেটা বাইরে থেকে আনতে হবে, পোস্ট অফিসের সক্ষমতাও নাই। কাজেই আমাদেরকে এখন দ্রুত এটাকে ট্রানজাকশনের থ্রুতে এটাকে হ্যান্ড ওভার করে দিতে হবে কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে। সেটা কি পাওয়া সম্ভব? সেটা কি হোমওয়ার্ক আছে আপনাদের যে আসলেই কোনো ইনভেস্টর এটা কিনবে কিনা? না, থ্যাঙ্কফুলি কিছু ইনভেস্টর অলরেডি আমাদের কাছে আসছে। ওকে, তারা
কিনতে চায়। ফরেন ইনভেস্টর নাকি লোকাল ইনভেস্টর? ফরেন এন্ড ডোমেস্টিক দুটোই আছে। ওকে, তাহলে সেটা আপনার স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে আমরা এখন একটা ফর্মাল চ্যানেলের থ্রুতে যেতে হবে আমাদেরকে, যেটাকে হ্যান্ড ওভার করে দেওয়া। মানে এটা কি বিক্রি বলবো না হ্যান্ড ওভার স্যার? না, বিক্রি তো করতেই হবে। বিক্রি ইন দ্য সেন্স যে আলটিমেটলি যারা আসবে তাদের মেইন এটা হবে টাকা দেওয়া, যে টাকাটা ইনভেস্ট করতে হবে এখানে। ওকে, সরকার কিছু পাবে না এখান থেকে, কিন্তু ওই বিনিয়োগটা তো এখানে আনতে হবে আমাকে। ওকে, যে 2000 কোটি টাকা বা 3000 কোটি টাকা যদি লাগে, সে টাকাটা কে দিবে? হুইজ গোইং টু পে? সো ইনভেস্টর পাওয়া যাচ্ছে, ইনভেস্টর আছে। আর আর এমএফএস ইজ একটা খাত যেখানে বিকাশের মতো প্রতিষ্ঠানকেও 12 বছর ওয়েট করতে হয়েছে টু গেট প্রফিট। তো এখানে নগদকেও হয়তো আরো 10 বছর ওয়েট করতে হবে, যারাই আসুক না কেন। লং একটা প্ল্যান নিয়ে আসতে হবে। তবে স্যার, আমরা একটা রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের একটি রিপোর্টে দেখেছি, তারা সাজেস্ট করছিল যে এই ধরনের এমএফএস গুলোকে আরো মানে তাদের বিজনেস উইং বাড়ানো, তাদেরকে লেন্ডিং করতে দেওয়া, মাইক্রো লেন্ডিং করতে দেওয়া, ডিজিটাল লেন্ডিং করতে দেওয়া, যেটা অন্যান্য দেশে আছে। সেটা কি আপনারা ভাবছেন সেই রিপোর্টটা কি আপনারা করছি? সেটা কিন্তু এটা ব্যাংকের ন্যানোলোন করছে, কিন্তু সেটা কিন্তু ব্যাংকের থ্রুতে, মানে থ্রু ব্যাংক, তারা ইন্ডিভিজুয়ালি করতে পারবে। এমএফএস তো ডিপোজিট সরাসরি নিতে পারবে না। ওয়ালেটের মধ্যে কিছু টাকা থাকতে পারে। আমারও যেমন 1,60,000-70,000 টাকার মতো আছে, ওইটা পুরো আছে ওইখানে ওই ওয়ালেটে। তো ওয়ালেটে থাকতে পারে, বা ব্যাংক থেকে তারা নিয়ে অনলাইন করতে পারবে থ্রু ডিজিটাল চ্যানেল। সেটার জন্য তো ন্যানোলোনের প্রভিশনটা আছে, এবং আস্তে আস্তে এখন 50,000 টাকা দেওয়া হচ্ছে ইনস্ট্যান্টলি। এটা পরবর্তীতে 1 লাখ, 2 লাখ টাকা, 5 লাখ টাকার মধ্যে করে দেওয়া যাবে। সেটা একটা থাকবে। ডিপোজিট টেকিং অ্যান্ড সেটা তো ডিজিটাল ব্যাংকের থ্রুতে হবে। আচ্ছা, এমএফএস ইজ নট এ ব্যাংক, ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন। তারা যদি কোনো এমএফএস এক্সটেন্ড করতে চায় তার ভার্সন, তাহলে তাকে ডিজিটাল ব্যাংক, তাকে একটা সাবসিডিয়ারি করে করতে হবে। আচ্ছা, ডিজিটাল ব্যাংক লাইসেন্স নিতে পারে বা হোয়াটএভার এরকম। বাট দে হ্যাভ টু অ্যাপ্লাই ফর লাইসেন্স, they have to demonstrate that they have the capacity, they have the investor, they have the money, okay, and so on, and they'll get the license if they are qualified. স্যার, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আপনার হচ্ছে ইয়ের মধ্যে কাজের একটি অংশ, এবং ক্যাশলেস সোসাইটি আপনারা যেটা আমরা বাংলাদেশ ব্যাংক অনেক আগে থেকেই করার চেষ্টা করছে। তো এইগুলো যেটা বাংলাদেশ ব্যাংকেরও একটি কোর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, এটা নিয়ে আপনাদের কি কাজ হচ্ছে? দেখুন, যেমন আমরা ডিজিটাল ব্যাংক এমএফএস নিয়ে কথা বলছিলাম। এমএফএস এ আমরা অনেকখানি অর্জন করেছি। আমাদের প্রতিদিন 5-6 হাজার কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে এমএফএস এর থ্রুতে ডেইলি। বিশাল সংখ্যা, মানে বছরে করলে পরে আমি জানি না কত লক্ষ, 13 লক্ষ 14 লক্ষ কোটি টাকা হবে, বিশাল অঙ্ক। কিন্তু আনফর্চুনেটলি ইটস এ 75% অফ ইট ক্যাশ ইন ক্যাশ আউট, অ্যান্ড ইটস এ মিড সেগমেন্ট। অর্থাৎ একজন লোক ঢাকায় চাকরি করছে, বিজনেস করছে, টাকা পাঠাচ্ছে তার গ্রামের বাড়িতে বা একটা শহরে, ডিস্ট্রিক্ট শহরে। এইটুকু ফ্রম এই পয়েন্ট থেকে আমার কাছ থেকে আমার ওয়াইফকে আমি পাঠিয়ে দিলাম, একটা এক্সাম্পল। তারপরে আবার এটা ক্যাশ হয়ে গেল, তাহলে তো আবার ক্যাশ তো কমলো না। আমার ইকোনমিতে ক্যাশ কি কমলো? এই যে ডিজিটাইজেশনটা হলো, এটা তো সুবিধা হয়েছে অনেক, আমি অস্বীকার করব না, কিন্তু আমার ক্যাশলেস হওয়ার যে ট্রেন্ড, সেখানে কিন্তু আমি কোনো পরিবর্তন দেখছি না। গত কোরবানি ঈদে যদি দেখি, আমি আমাদের যে নর্মাল যে ডিমান্ড কয়েক লক্ষ কোটি টাকা সার্কুলেশন আছে, ঈদের আগে এটা বেড়ে 35,000 কোটি টাকা বাড়লো এক্সট্রা, প্লাস 35 1000 crore, 35,000 কোটি। গরুর হাটে গরু কিনবে, এটা কিনবে, সেটা কিনবে, সব ক্যাশ। আমাদের প্রতি বছরের যে ক্যাশ ডিমান্ড, এটা প্রায় 9.5-10% বাড়ছে, বেড়েই যাচ্ছে। তাহলে আমরা ডিজিটাইজ করলাম কি? লেজিটিমেট করছে। তার মানে আমরা ডিজিটাইজ করতে পারি নাই, ক্যাশলেস করতে পারি না। আলটিমেটলি আমাকে ওই টাকাই ছাপাতে হচ্ছে, ওই টাকাই সার্কুলেট করছে, শুধু মাঝখানে একটা পার্টকে আমি সেগমেন্টকে ডিজিটাইজ করেছি। আনলেস আই টেক দিস প্রসেস, এই হাউস ওয়াইফের কাছ থেকে এটাকে দোকানদার পর্যন্ত না নিতে পারি, রিক্সাওয়ালা পর্যন্ত না নিতে পারি, মুদিরওয়ালার কাছে না নিতে পারি, আমার কিন্তু ক্যাশলেস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই সেগমেন্টটায় কাজ করতে হবে ব্যাপকভাবে, এবং দ্যাটস পার্ট অফ আওয়ার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি। এখানে অনেকগুলো চ্যানেল আমরা ব্যবহার করছি।
আমি বলি কি কি। ক্রেডিট কার্ড ইজ এ চ্যানেল। এখানে আবার এখন গুগল পে আসছে, টাচ করলেও হয়ে যায়। আমি টোল প্লাজাতে টাচ করে দিব, টোল ইজ পেইড ফ্রম মাই ক্রেডিট কার্ড। তো বা মেট্রো রেলও এটা করা সম্ভব। দিস টেকনোলজি ইজ কামিং, ইটস উইল বি অ্যাডাপ্টেড। হ্যাঁ, কার্ডের রেস্ট্রিকশন ছিল অনেক রকমের। একটা কার্ড নিতে হলে আমাকে ইনকাম ট্যাক্স টিন নাম্বার থাকতে হবে, আমাকে ইনকাম ট্যাক্স দিছি কিনা সেটা প্রমাণ করতে হবে। কেন? ওয়াই? দিস ইজ অ্যান আননেসেসারি অ্যান্ড বার্ডেনসাম থিং, যেটার কারণে লোক ক্রেডিট কার্ড নিত না। এবং বাংলাদেশের ক্রেডিট কার্ডের প্রিভিলেন্স সবচেয়ে কম, সাউথ এশিয়ার মধ্যেও সবচেয়ে কম। এই বছরের বাজেটে এগুলো তুলে দেওয়া হয়েছে। আমরা আশা করব যে এখানে একটা পরিবর্তন আসবে। আমরা ব্যাংকারদেরও বলবো যে তোমরা কার্ড দিতে থাকো, সবাইকেই ডেবিট কার্ড দিয়ে দাও, চোখ বন্ধ করে, তার টাকা সে নিবে, কার্ডের থেকে নিবে, অসুবিধাটা কি? আর ক্রেডিট কার্ডও তোমরা মোর লিবারেলি দাও, অবস্থা বুঝে, কিন্তু লিমিট টিমিটগুলো আমরা একটু করে দেবো, একটু পপুলার করবো, ডিজিটাইজ করতে হবে তো আমাকে ইকোনমিটা। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের এই কিউআর কোডটাকে আমরা পপুলার করতে পারিনি। বাংলা কিউআর কোড আছে কিন্তু এটা নট ইউজড। পৃথিবীর সব দেশে কিন্তু কিউআর কোড, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে, আফ্রিকাতে, ইন্ডিয়াতে, ভুটানেও, নেপালেও আমাদের চেয়ে অনেক বেশি কিউআর কোডের প্রচলন। কিউআর কোডকে কিভাবে বাড়াতে হয় সেই জন্য আমরা একটা স্ট্র্যাটেজি করছি। ওয়ান অফ দ্য এলিমেন্টস হবে, ফর এক্সাম্পল, আমরা চেষ্টা করব লোকাল গভর্নমেন্টের অথরিটির সাথে বসে, মিনিস্ট্রির সাথে, যে প্রত্যেকটা ট্রেড লাইসেন্স নিতে হলে কিউআর কোড নিতে হবে। আচ্ছা। এবং কিউআর কোড ওখানে ডেমনস্ট্রেটিভলি, মানে চাক্ষুষভাবে সেখানে থাকতে হবে, এবং কাস্টমার শ্যাল হ্যাভ দ্য রাইট টু পে উইথ কিউআর কোড। তার কাছে টাকা চাওয়া যাবে না। আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশে শুধুমাত্র আমাদের ক্যাশ হ্যান্ডলিং এর জন্য বছরে 20,000 কোটি টাকার মতো খরচ হয়। 20,000 কোটি নাকি মানে সবার মিলে, মানে বাংলাদেশ ব্যাংক এবং অন্য অন্য ব্যাংক মিলিয়ে সারা সব ক্যাশ হ্যান্ডলিং করা হচ্ছে। ব্যাপক হাজারে হাজারে লোক এখানে কাজ করছে। আচ্ছা, শুধু ক্যাশ গুনতেছে আর ছাড়তেছে, নিচ্ছে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। এক একটা ক্যাশ কাউন্টার, ক্যাশ কাউন্টিং মেশিন কোটি কোটি টাকা দিয়ে, হেভি ডিউটি ক্যাশ কাউন্টিং মেশিন কিনতে হয় আমাদেরকে। 4 কোটি 5 কোটি টাকা দিয়ে খালি ক্যাশ কাউন্টিং মেশিনটার দাম। কেন? এবছর আমার বাজেট চাচ্ছে 600 কোটি টাকার মতো টাকা চাপানোর জন্য। কেন? এটাতে আমি কি পাচ্ছি? কিছুই পাচ্ছি না। এটাতে কি হচ্ছে? ট্যাক্স দেওয়ার প্রবণতা কম হচ্ছে, কর ফাঁকি দিচ্ছে, দুর্নীতি বাড়ে। আমাদেরকে তো এই ক্যাশলেস সোসাইটির দিকে যেতে হবে। আমরা চেষ্টা করতে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকেও এটার সাথে ইন্টিগ্রেট করতে। আমরা একটা জিনিস করছি, একটা হচ্ছে যে স্কুল ব্যাংকিং। এখন প্রত্যেকটা ব্যাংককে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টু অ্যাডাপ্ট এ স্কুল। সব হাই স্কুলকে অ্যাডাপ্ট করে নিতে হবে। ব্রাঞ্চ থেকে লোক গিয়ে তাদেরকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অ্যাকাউন্ট খুলে দিতে হবে, সবাইকে খুলে দিতে হবে। 200 টাকা করে অ্যাকাউন্ট খুলে দাও। তাদের যদি মোবাইল ফোন থাকে, মোবাইলে অ্যাপের মাধ্যমে করবে, আর যদি না থাকে কার্ড দিবা, ডেবিট কার্ড, অ্যান্ড টিচ দেম ফাইন্যান্সিয়াল লিটারেসি, কিভাবে এটা অপারেট করতে হয়, কি করতে হয়, এটা ইটস ম্যান্ডেটরি নাও। ব্যাংকটা করবে। ব্যাংকের কি স্বার্থ? দে উইল গেট লাইফ টাইম ক্লায়েন্ট। ভবিষ্যতে এরা তার ক্লায়েন্ট হিসেবে থাকবে। একবার ঢুকে গেলে আর সহজে বের হয় না সাধারণত। তো দ্যাট ইজ, দে হ্যাভ ইনসেন্টিভ অ্যান্ড উই হ্যাভ এন ইনসেন্টিভ। উই ওয়ান্ট টু পুশ দেম অ্যান্ড দে ওয়ান্ট টু গেট দেম। সো এখানে মিউচুয়াল ইন্টারেস্টটা কনভার্জ করছে। আমরা আশা করি যে এখানে আমাদের অলরেডি আমরা হিসাব পেয়েছি যে প্রায় 1.5 লক্ষের মতো ছাত্রকে এনরোল করা হয়ে গেছে এই স্কুল প্রোগ্রামে। আমরা আরেকটা জিনিস যেটা করছি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য একটা বড় পিছিয়ে পড়া গোষ্ঠী হচ্ছে মহিলারা। এই জন্য এজেন্ট ব্যাংকিং ইজ এ চ্যানেল কিন্তু ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এজেন্ট ব্যাংকিং ইজ এ ভেরি ডাইনামিক অ্যান্ড ইম্পর্টেন্ট চ্যানেল
ওকে বর্তমানে 20,000-এর মতো ব্যাংকার আছে, এজেন্ট আছে, এজেন্ট আছে। ব্যাংক এজেন্টস। হুম। আপনার সারা মাইক্রো ক্রেডিট 24,000 40 বছরে বা 50 বছরে, আর এজেন্ট ব্যাংক 10 বছরও হয় নাই 20,000 হয়ে গেছে। এই বছর হয়তো 25,000 ক্রস করে যাবে, ওই মাইক্রো ক্রেডিটের সংখ্যা থেকে বেশি। অনেক ব্যাংক কিন্তু এখন এজেন্ট ব্যাংকিং এ বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এখন। It's a লাভজনক এবং it's a least cost solution, এক্স্যাক্টলি। and you can reach out to the rural people. তো আমরা যেটা পুশ করছি যে এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স আমরা দ্রুত অ্যাপ্রুভাল করে দিচ্ছি। নতুন এজেন্ট ব্যাংকিং লাইসেন্স, হ্যাঁ, চাও যত ইচ্ছে নাও, আমাদের কোনো আপত্তি নেই। মানে এজেন্টের জন্য নাকি এজেন্ট ব্যাংকিং উইং এর জন্য? এজেন্টের সংখ্যা বাড়ানোর জন্য। ওকে। এখন 20,000 আছে, আমি মনে করি যে আমাদের 60,000 হয়ে যাক, অসুবিধা নেই। প্রত্যেক গ্রামে একটা করে এজেন্ট থাকুক কোনো না কোনো ব্যাংকে। ওকে। আরেকটা যেটা আমরা করেছি, এটাও সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে বলে দেওয়া হয়েছে যে প্রতিটা একটা মেল এজেন্ট হলে একটা ফিমেল এজেন্ট নিতে হবে। 50% অফ দ্য নিউ এজেন্টস, নতুন যারা এজেন্ট হবে তাদের 50% মাস্ট বি ফিমেল। স্যার এটা কি আপনারা কোনো সার্কুলার দিবেন নাকি? দিয়েছেন অলরেডি ইন এফেক্ট। ওকে, আমরা এটা নতুন ব্যাংকের নতুন এজেন্ট যারা হবে তাদের 50% মিনিমাম, 100% যদি ফিমেল হয় কোনো আপত্তি নেই, কিন্তু 50% ফিমেল হতেই হবে। ওকে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটা ফিমেল ক্যান গো, ভিতরে পাকঘরে চলে যেতে পারবে, বর্ষার ঘরে চলে যেতে পারবে, বেডরুমে চলে যেতে পারবে তার কম্পিউটারটা নিয়ে। হাউস ওয়াইফকে ওইখানে এনরোল করে ফেলতে পারবে, হাজবেন্ডকেও জানানোর দরকার নেই, শ্বশুরকেও জানানোর দরকার নেই, তার টাকাটা সেইখান থেকে ডিপোজিট করে দিল, অ্যাকাউন্ট খুলে গেল। এই সুবিধাটা তো মেয়েরা নিতে পারবে, ছেলেরা কেউ পারবে না। এবং এইটাই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা বিশাল পিছিয়ে পড়া অঞ্চল। মেয়েরা, গৃহিণীরা, মায়েরা, এদেরকে রিচ আউট করার জন্য এটা ইনিশিয়েটিভটা আমি নিয়েছি। তো আমি আশা করবো যে এখানে আমরা গুণগত পরিবর্তন দেখতে পারবো। আচ্ছা। তো আমরা অনেকগুলো চ্যানেল দিয়ে এগুচ্ছি, কিউআর কোড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, স্কুল ব্যাংকিং, ন্যানো লোন, তারপরে হচ্ছে ডিজিটাল ব্যাংকিং আসবে, এখনো আসে নাই এগুলো। এবং আমরা কিন্তু মাইক্রো ক্রেডিটকেও শক্তিশালী করার জন্য চেষ্টা নিয়েছি। মাইক্রো ক্রেডিট অপারেশনকে নতুন আইন করা হচ্ছে। সো এগুলো আপনাদের ডিজিটাল, এটাকে বলবো যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এন্ড ডিজিটাইজেশন অফ দ্য ইকোনমি, দুটো একসাথে আমরা। এবং এটা আসলে ডিজিটাল লেনদেনে মানুষকে সচেতন করার জন্য কি লিটারেসি প্রোগ্রাম করছি? ইয়েস, এবং ইনক্লুশনটাকে একসাথে আমরা নিয়ে যাচ্ছি। কারণ দিস ইজ আরেকটা জিনিস করছি আমরা, মোবাইল ফোনের দামটাকে কমানোর জন্য আমরা একটা কমিটি করেছি। আমি নিজে কয়েকবার বসছি তাদের সাথে। এখানে আমরা কিছু ম্যানুফ্যাকচারার নিয়ে আসছি, কিছু ব্যাংকার নিয়ে আসছি, কিছু মোবাইল কোম্পানিকে নিয়ে আসছি। দে আর দ্য স্টেক হোল্ডার্স। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে 5,000 টাকায় স্মার্টফোন দিতে হবে, 5,000 টাকা 6,000 টাকার মধ্যে স্মার্টফোন দিতে হবে। এবং ব্যাংকগুলোর সাপোর্ট নিয়ে টেলিকম কোম্পানিগুলো সেগুলো বাজারজাত করবে অ্যাট ইনস্টলমেন্টস। তার মানে আমি তাহলে 100 টাকা দিয়ে আমি একটা ফোন কিনে ফেলতে পারবো। তো এটাও আমরা বাস্তবায়ন আছে। এবং আমাদের সাথে ওয়ালটনদের কথা হয়েছে, 2-3টে ম্যানুফ্যাকচারার, তাদের কিছু লেস লোডেড স্মার্টফোন দিতে। আমার তো এত কিছু ফিচারের দরকার নেই, আমার তো আইফোনের দরকার নেই, আমার বেসিক যে ফাংশনগুলো আছে। এটা কিভাবে কাজ করবে, কিভাবে ওয়ালটন দিবে এটা? মানে ধরেন একটা ফিচার হয়তো 200 ফিচার্স আছে একটা ফোনে, ওইখানে হয়তো 20টা ফিচার থাকবে। ওকে, দ্যাটস এনাফ ফর আমার মতো লোকের জন্য। হ্যাঁ, কিন্তু সেটা কারা পাবে এই ফোনগুলো? আপনারা কিভাবে? সস্তায় কিনতে পারবে। আচ্ছা, তারা 5,000 টাকা, এই ধরনের তারা ম্যানুফ্যাকচার করবে, 5-6,000 টাকা তারা বাজারে ছাড়তে পারবে। আচ্ছা আচ্ছা, কারণ এটা তো লেস লোডেড, ওই 200টা ফিচার দরকার নেই। আমি কত গজ হাঁটলাম, মাইল কাটলাম, কি হার্টবিট কি হলো, এগুলো আমার দরকার নেই। আমি ফোনে কথা বলতে পারবো, আমি ইন্টারনেটটা পাবো, আমার ব্যাংকিং কাজ করতে পারবো, মোবাইল এমএফএস করতে পারবো। এই ফিচারগুলো থাকলে তো হয়ে গেল। আমি ইউটিউবও দেখতে পারবো। ওকে, এটা রাখতে হবে, তাহলে কিনবে না। গ্রেট স্যার, লাস্ট কোশ্চেন, আপনাকে অনেক সময় নিলাম। আমরা লাস্ট কোশ্চেন, যে আপনি এই বাংলাদেশ ব্যাংকে জয়েন করার পর আপনার আসলে সবচেয়ে ওয়ার্স্ট থিং কি আর বেস্ট থিং কি, মানে কি মনে হয়েছে? সবচেয়ে মানে যন্ত্রণাদায়ক কি, সবচেয়ে সুখকর কি? যন্ত্রণাদায়কটা হচ্ছে
যে বেশ কিছু আনইনটেন্ডেড শত্রু তৈরি হয়ে গেছে। এক্স্যাক্টলি, সেটা আমরা দেখতে পাই। And তারা হয়তো বিভিন্ন অ্যাঙ্গেলে পারিবারিকভাবে আমাকে করার চেষ্টা করে, বা প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করে, হ্যাঁ, বা ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের চেষ্টা ইত্যাদি। এটা দুঃখজনক এবং আমার জন্য খুবই, আমি বলবো, বিব্রতকর। বাট বিব্রতকর হলেও আমি বিচলিত নই। এটা একটা দিক যেটা আগে ছিল না। নিউ ডাইমেনশন দ্যাট আই হ্যাভ টু, কি বলে, একটা প্রবাদ আছে বাংলায় যে হাঁস যখন পানিতে হাঁটে, হাঁসের যেন পানি না লাগে, হাঁসের গায়ে পানি লাগে না। তো আমাদেরও ওইভাবে হাঁটতে হবে, কাদার মধ্যে হাঁটতে হবে, কিন্তু কাদা যেন না লাগে। তো ওই চ্যালেঞ্জটা আছে। 2 নম্বর হলো যে ভালো দিকটা কোনটা। ভালো দিকটা, আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস অ্যাট দ্য ফ্যামিলি লেভেল। এই যে এখনো অফিসে বসে আছি, বাসায় ওরা একলা, আমার হেলথের জন্য ভালো হচ্ছে না, আমার এই কাজ, এই চাকরিটাই আমার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, এটাও বুঝি। এগুলো হচ্ছে খারাপ দিকটা। আর ভালো দিকের কথা বলবো, অবশ্যই বলতে হবে যে দিস ইজ এ লাইফ টাইম অপরচুনিটি টু ব্রিং সাম চেঞ্জেস। সারা জীবন যেটা বিভিন্ন দেশে বলে আসছি, বিভিন্ন দেশে করেছিও, সেই এক্সপিরিয়েন্স প্লাস বাংলাদেশে সরকারের বাইরে থেকে বিভিন্ন আলোচনা সমালোচনা যেগুলো করতাম বলতাম, সেগুলোকে এখন বাস্তবায়ন করার একটা অপরচুনিটি, অপূর্ব সুযোগ আসতে পেয়েছি। এবং নন ইন্টারফিয়ারিং, আমি বলবো সরকারকে ধন্যবাদও দেবো সেই জন্য যে এটা সুযোগটা পেয়েছি। যে কদিন শরীর স্বাস্থ্য থাকে, সরকারে থাকি বাইরে থাকি, কাজ করে যাব আশা করি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন আসলে ব্যাংকিং সেক্টর কতটা টেনে তোলা সম্ভব হয়েছে, কত ধরনের স্ট্রাকচারাল পরিবর্তন আমরা আনতে পারছি, আইনের পরিবর্তন আনতে পারছি, তা যাতে করে এই যেই লুফলসগুলোর জন্য আমরা এত ধ্বংস দেখেছি গত 16 বছরে, সেটা যেন আগামী দিনে কন্টিনিউ করতে না পারে অন্য কোনো সরকার এসেও, সেগুলো আসলে কিভাবে করা হচ্ছে সেটাই আমরা জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।